সব ঠিক আছে।
আমরা সেকশন এরা আসছো, সেকশন এ স্টুডেন্টস তোমরা কি জয়েন করেছো সবাই? তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। তোমরা কি একটা গ্রাফের চিত্র দেখছো? জি স্যার। আচ্ছা, একটা আমরা স্ট্রেংথ ইন্টারশন কার্ভের একটা চিত্র তোমাদের সামনে এখানে দেখেছি। এটা নিয়ে আলাপ করব আজকে, যে আমরা তো কলাম ডিজাইন করার সময় আমরা যে মেথডটা দেখলাম, স্ট্রেংথ ইন্টারশন কার্ভ ড্র করা, এবং তার মাধ্যমে উই ক্যান ড্র দ্য স্ট্রেংথ ডিজাইন দ্য কার্ভ, কিন্তু দ্যাট ইজ ভেরি ইমপ্র্যাকটিক্যাল ফর প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার্স, কারণ ওটা দিয়ে ডিজাইন করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা আরো সহজে কিভাবে কলাম ডিজাইন করতে পারি উইথ দ্য হেল্প অফ ডিজাইন এইডস, এটাকে বলা হচ্ছে সেই ডিজাইন এইডস, অর্থাৎ লটস অফ চার্টস আর অ্যাভেলেবল, আর কলামের ইন্টারশন ডায়াগ্রাম অ্যাভেলেবল আছে ইন এসএ ম্যানুয়াল বা যে কোনো স্ট্যান্ডার্ড ম্যানুয়ালে। ইউল গেট দ্য লট অফ ইন্টারশন কার্ভস, স্ট্রেংথ ইন্টারশন কার্ভ বা ডায়াগ্রাম, by which you can easily design your column. সহজে কলামগুলো ডিজাইন করা যায়। এটা আমরা আগে একটা কলামের কার্ভ এখানে আছে, আমরা আগেই বলেছি তোমাদের ব্যাক পেজ অ্যাপেন্ডিক্সে 16টা চার্ট দেওয়া আছে। এটা স্যাম্পল কিছু চার্ট দেওয়া আছে, সবগুলা এখানে দেওয়া নেই, তবে ডিজাইন ম্যানুয়াল যেগুলা, if you collect then you will get a lot of curves there, বিভিন্ন ভ্যারাইটি অফ কার্ভ পাবা ডিজাইনে যেগুলো লাগবে, সেই কার্ভগুলা দিয়ে তুমি ডিজাইন আমি করতে পারবো। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে একটা হাউ টু অপারেট বা হাউ টু ইউজ দ্যাট ডিজাইন এইডস বা চার্টস। প্রথমে আমরা স্ট্রেংথ ইন্টারশন কার্ভ সম্বন্ধে একটু রিভিউ করে নিই। স্ট্রেংথ ইন্টারশন কার্ভে যেটা আমরা ম্যানুয়ালি করেছিলাম তখন, যে এখানে কমপক্ষে 5টা পয়েন্ট প্রয়োজন হতো, ক্রিটিক্যাল পয়েন্টস,
on a strength iteration curve, আর strength iteration curve ওই ডায়াগ্রাম যে ডায়াগ্রামে ফর দ্য ভ্যারিং ইসেন্ট্রিসিটি, অর্থাৎ লোড যদি ঠিক সেন্টারে পড়ে তখন এটা অ্যাক্সিয়ালি লোডের কলাম, জিওমেট্রিক্যাল সেন্টার বা প্লাস্টিক সেন্টার অফ কলামে যদি লোড পড়ে বা এমন ভাবে কলামটা আছে লোডের যে তার রেজাল্টান্ট ফোর্সটা ঠিক সেন্ট্রয়েড দা পাস করছে, তখন কোনো ইসেন্ট্রিসিটি নেই, অর্থাৎ নো অ্যাসোসিয়েটেড বেন্ডিং মোমেন্ট উইথ দ্যাট কলাম, তখন ইসেন্ট্রিসিটি জিরো। তখন আমরা এই অর্ডিনেটে, অর্থাৎ এই যে ওয়াই অর্ডিনেটে আমরা কার্ভ পেতাম। আচ্ছা, আবার আরেকটা এক্সট্রিম পয়েন্ট, যে যদি লোড খুবই কম অথচ মোমেন্ট বেশি, আন্ডার দ্যাট কন্ডিশনস আমরা ধরে নিয়েছি তখন ইনফিনিটি হচ্ছে ইসেন্ট্রিসিটি থিওরিটিক্যালি, এবং সেই সময় আমরা এক্স ডিরেকশন, এটা হচ্ছে এম, এটা এম এন ডায়াগ্রাম, আর এটা ছিল পি এন ডায়াগ্রাম। আচ্ছা, আগে ওটা আলাপ করে নিই, তারপরে এটা কি ভেরিয়েশন আছে এটা আমি পরে আলাপ করব। এটা পাওয়ার পর আমরা যেটা করি, এরকম একটা স্ট্রেংথ ইসেন্ট্রিসিটি তাহলে জিরো যখন, তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট পাই। আচ্ছা, তারপরে ইসেন্ট্রিসিটি আমরা ব্যালেন্স ইসেন্ট্রিসিটি, অর্থাৎ যে ইসেন্ট্রিসিটি, অর্থাৎ যে পরিমাণ মোমেন্ট এবং লোড এবং মোমেন্ট অ্যাপ্লিকেশনের ফলে একটা পার্টিকুলার সেকশনে ব্যালেন্স ফেলিওর হবে, সেই একটা পয়েন্ট আমরা সামহার একটা পয়েন্ট আমরা বের করি, অর্থাৎ ওই ব্যালেন্স ইসেন্ট্রিসিটির জন্য হোয়াট ইজ দা নমিনাল লোড ক্যাপাসিটি, হোয়াট ইজ দা নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি, ওখানে একটা পয়েন্ট আমরা ইস্টাবলিশ করি। তারপরে এখান থেকে যে পয়েন্টটা ইসেন্ট্রিসিটি কম, ব্যালেন্স ইসেন্ট্রিসিটি থেকে কম আপ টু জিরো, এর মধ্যে একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট আমরা বের করি, জাস্ট এনি হাউ এই জায়গায়। তারপরে আরেকটা পয়েন্ট আমরা বের করি ইন বিটুইন ব্যালেন্স ফেলিওর পয়েন্ট এন্ড টেনশন ফেলিওর, এই রেঞ্জটা হচ্ছে টেনশন ফেলিওর রেঞ্জ আমরা যেটা করেছিলাম, এর মাঝখানে একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট বের করি। আরেকটা হচ্ছে নো লোড অনলি মোমেন্ট বি অ্যাকশন, যেটা এখান থেকে একটা পয়েন্ট বের করে অ্যাটলিস্ট আমরা 5 points are required to draw the strength iteration curve, এটা হচ্ছে নমিনাল স্ট্রেংথ ইটারেশন কার্ভ। তারপর আমরা কি করি, এটাকে ফাই দিয়ে গুণ করে নিই টু গেট দ্য ডিজাইন কার্ভ, এটা আমরা আলোচনা করেছি ফাই দিয়ে গুণ করার ফলে। আর এখানে আবার এটা আবার এক্সট্রিম কেস এখানে, কারণ ইট ইজ ভেরি টাফ টু গেট দিস পয়েন্ট, অ্যাকচুয়াল ইসেন্ট্রিসিটি থাকবে না এই পয়েন্ট পাওয়া, এটা কলামের জন্য খুবই দুঃসাধ্য ব্যাপার বা প্র্যাকটিক্যালি নট পসিবল। সো এসআই কোড আরেকটা ফ্যাক্টর আলফা ফ্যাক্টর অ্যাড করে, অর্থাৎ আলফা ইনটু ফাই দিয়ে এই পয়েন্টটা এস্টাবলিশ করে নমিনাল থেকে। তারপর এগুলা আর যত বডি আছে, অর্থাৎ পিএন যে কার্ভটা যেটা নমিনাল কার্ভ, তাকে ফাই দিয়ে গুণ করে ল্যাটারালি শিফট করে নিয়ে আসে আমরা। আরেকটা এক্সট্রিম পয়েন্ট আছে যেখানে মোমেন্টের ক্ষেত্রে, যেহেতু যখন মোমেন্ট অ্যাকশন হয় তখন আর এটা মোমেন্ট অ্যাকশন হলে পিওরলি মোমেন্ট অ্যাকশন যখন হচ্ছে, অর্থাৎ ফ্লেক্সারাল অ্যাকশন হচ্ছে, তখন আর ফাই তোমার 0.65 বা 0.75 ইউজ না করে 0.9 ইউজ করা হয়। অর্থাৎ এই থ্রুআউট দ্য ডায়াগ্রাম যে ফাইটা আমরা ইউজ করছি, সেই ফাইটা এখান থেকে আর এখানে ইউজ হবে না, এখানে ফাই টেন্ডস টু ফ্লেক্সারাল ফাই 0.9। এইরকম ভাবে আমরা ফাই এবং আলফা ফ্যাক্টর যেখানে যেটা প্রযোজ্য অ্যাপ্লাই করে উই গেট দ্য ডিজাইন স্ট্রেংথ। এটা একটা ট্রায়াল সেকশনের জন্য আমরা এটা করি। তারপরে ইন দ্য সেম, এটা একটা এই 5টা পয়েন্ট ইন দ্য সুইটেবল স্কেল আমরা প্লট করে নিলাম। করার পর যদি আমার যে রিকোয়ার্ড ফ্যাক্টর লোড ফ্যাক্টর মুভমেন্ট ছিল, ওটাও একই স্কেলে যদি আমি ডায়াগ্রামে বসালে যদি ওই যে ডিজাইন কার্ভের মধ্যে যদি থাকে, দেন ইওর কলাম ডিজাইন ইজ ওকে। খুব কাছাকাছি থাকলে অপটিমাম ডিজাইন পাবো, অর্থাৎ এক্সট্রিম যে পয়েন্টগুলো আছে কাছাকাছি যদি থাকে, অর্থাৎ আমার ডিজাইন কার্ভের কাছে থাকলে এটাই অপটিমাম ডিজাইন। আবার এই পয়েন্টটা যদি খুব ভিতরে থাকে তাহলে ডিজাইনটা ওভার ডিজাইন হয়ে গেছে, সুতরাং উই শুড গো ফর নেক্সট লেয়ার। এই পর্যন্ত আমরা আলাপ করেছি। তাহলে দেখা যাচ্ছে কমপক্ষে 5টা পয়েন্টস দরকার হচ্ছে টু ড্র টু ডিজাইনে কলাম। তোমার প্রথমে ইনপুট ডাটা হিসেবে থাকবে কি, 2টা ডাটা থাকবে, যেহেতু আমরা ইনএক্সিয়াল বেন্ডিং চিন্তা করছি। এখানে একটা লোড থাকবে, অর্থাৎ ফ্যাক্টর লোড, যে কথা লোডই থাক এটাকে আমরা ফ্যাক্টর দিয়ে গুণ করে ফ্যাক্টর লোড করবো বা কনভার্ট করবো, সার্ভিস লোড গুলাকে ফ্যাক্টর লোডে নিয়ে আসবো। আর হচ্ছে সার্ভিস মোমেন্ট যেগুলো আছে, ডেড লোড মোমেন্ট, লাইভ লোড মোমেন্ট, উইন্ড মোমেন্ট, যেটাই থাক সার্ভিস গুলাকে আমাকে আবার রেসপেক্টিভ ফ্যাক্টর দিয়ে গুণ করে আমাকে ফ্যাক্টর মোমেন্ট, তাহলে 2টা ইনপুট ডাটা, একটা ফ্যাক্টর লোড, একটা ফ্যাক্টর মোমেন্ট।
এটা আমার ইনপুট ডাটা হিসাবে থাকে। থাকার পর এই যে একই স্কেল আমরা ওটা বসায় দেখবো যে আমার ডিজাইনটা ওকে আছে কিনা। না হলে হয় বেশি হয়ে গেলে আমাকে যেতে হবে সেকশনটা কমায়, ট্রায়াল সেকশনটা কমায় নিয়ে আসতে হবে। আর যদি কম হয়ে যায় সেই ক্ষেত্রে আমার সেকশনটা বাড়ায় আবার তোমার স্টিল অ্যাডজাস্ট করে আবার ইউ ড্র দ্য স্ট্রেন্থ ডিটেকশন কার্ভ, এবং এই প্রক্রিয়ায় থিওরিটিক্যালি উই ক্যান ডিজাইন দ্য কলাম। এখন আমরা এই চার্টে ফিরে আসি, চার্টে কিভাবে সহজে আমরা কলামটা ডিজাইন করতে পারবো। তাহলে চার্টের মধ্যে আমার কিন্তু খেয়াল করতে হবে, ওখানে ছিল শুধু পিএন, এখানে শুধু পিএন ছিল, আর এই পাশে ছিল আমার এমএন, এখানে ছিল শুধু এই পাশে ছিল এমএন। এমএন হচ্ছে পিএন ইনটু ইউ, দিস ইজ এমএন, এটা ছিল। তাহলে আমরা ডিজাইন গুলাকে, এই কার্ভ গুলাকে মোর ইউজার ফ্রেন্ডলি অর্থাৎ আরো বাস্তবিক ভাবে কাজে লাগানোর জন্য এটাকে স্ট্রেস ফর্মে আনা হয়। অর্থাৎ ওটা ছিল লোড ফর্মে, এটাকে আরো স্ট্রেস ফর্মে আনা হয়েছে। অর্থাৎ দেখো পিএন কে এজি দ্বারা ভাগ করা হয়েছে, সিমিলারলি এখানেও পিএন ই কে এজি দ্বারা ভাগ করেছে। আচ্ছা গেল। তারপরে আরেকটা জিনিস দেখো, এখানে এ প্রাইম সি দ্বারা ভাগ করা হয়েছে, এখানেও এ প্রাইম সি দ্বারা ভাগ করা হয়েছে, টু অ্যাকোমোডেট দ্য প্যারামিটার যেগুলো আমরা ডিজাইনে ইউজ করি, এটা করা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা এটাকে স্ট্রেস ফর্মে এনে এই চার্টগুলা এস্টাবলিশ করা হয়েছে। আচ্ছা, তাহলে এইটুকু ভেরিয়েশন ছিল অরিজিনাল স্ট্রেন ডায়াগ্রাম থেকে। তো পিএন যেহেতু আমার, পিএন কে আমরা লিখতে পারি, ডিজাইন কন্ডিশন হচ্ছে পিএন হচ্ছে নমিনাল। এটাকে ডিজাইন যদি আমি ডিজাইন কার্ভে নিয়ে যাই তখন কি করতাম আমরা, পিইউ তে নিয়ে যেতে হবে, অর্থাৎ ফ্যাক্টর লোডের সাথে আনতে হবে সম্পর্ক। আমরা এটা ইনপুট ডাটা হিসেবে আমার পিইউ থাকে, পিইউ কে পিএন এর সাথে সম্পর্ক কি, পিএন অর্থাৎ 5 পিএন ইকুয়াল টু পিইউ, তাহলে পিএন ইকুয়াল টু পিইউ বাই 5। এখানে তাই এই যে ইকুয়াল দিয়ে পিইউ বাই 5 করা হয়েছে। এখানেও দেখো, এখানে পিএন আছে, পিএন এর বদলে পিইউ বাই 5 দেওয়া হয়েছে, আর ই তো আছে, ই এর সাথে এখানে এইচ লাগানো হয়েছে টু মেক দা স্ট্রেস, অর্থাৎ এই কার্ভটা স্ট্রেস ফর্মে আনা হয়েছে। অর্থাৎ এটাই আগের যে আমার অরিজিনাল স্ট্রেন ডিটেকশন কার্ভ ডায়াগ্রাম ছিল, ওখানে পিএন ভার্সেস এমএন ছিল, আর এখানে স্ট্রেস ভার্সেস, ওখানে স্ট্রেস এই অ্যাক্সিস আনা হয়েছে স্ট্রেস ডিউ টু অ্যাক্সিয়াল ফোর্স, এন্ড এই অ্যাক্সিস আনা হয়েছে স্ট্রেস ডিউ টু মুভমেন্ট, এই ফর্মে আনা হয়েছে। আর যেটা আছে এ প্রাইম সি, এখানেও এ প্রাইম সি আনা হয়েছে, এখানেও এ প্রাইম সি আনা হয়েছে। সুতরাং এটার কোনো আমাদের সমস্যা করছে না, দুই সাইডে আমরা এ প্রাইম সি আনছি, এটাকে ইয়া করার জন্য এ প্রাইম সি আনছে। আচ্ছা, এইভাবে এই কার্ভটা ড্র করা। আর কি আছে কার্ভের মধ্যে আমরা দেখি, এখানে দেখো আমরা জানি যে একটা ডিজাইন করার সময় আমরা স্টিল, আমাদের এটা ইচ্ছার মতো আমি স্টিল ইউজ করতে পারি, তবে 1% কম হবে না এবং 8% বেশি হবে না। এখানে দেখো দিস আর দ্য স্টিল লাইন, এই যে প্রত্যেকটা স্টিল লাইনের জন্য একটা করে কার্ভ এখানে ড্র করা হয়েছে। যেমন এটা দিস ইজ দ্য পিজি অর্থাৎ স্টিল রেশিও করসপন্ডেড টু এটা 1, সিমিলারলি এটা পিজি 2, এটা 3%, এই কার্ভটা 4%, এটা 5%, এটা 6%, এটা 7%, এটা 8%। অর্থাৎ যেহেতু আমরা 8% পর্যন্ত স্টিল ইউজ করতে পারি এবং 1% থেকে, সুতরাং এই চার্টের মধ্যে 8% স্টিল ইউজ করা আছে। আরেকটা জিনিস আমরা দেখেছি তখন যে ইসেন্ট্রিক লাইন একটা ছিল ইবি, অর্থাৎ যেখানে ব্যালেন্স ফেলিয়ার হয় সেন্টার থেকে একবারে রেডিয়াল একটা লাইন, এটা হচ্ছে ইসেন্ট্রিক লাইন ছিল। এই ক্ষেত্রে ওটাকে কনভার্ট করে ই বাই এইচ লাইন করা হয়েছে। এই যে এই লাইনগুলা ইট ইজ রেডিয়েটিং ফ্রম অরিজিন থেকে, এই যে এখান থেকে অরিজিন থেকে আমরা যেটা দেখায়, এই যে অরিজিন থেকে ই লাইন, সিরিজ অফ ই লাইন, এটা ই লাইন, আগে ছিল ই লাইন গুলো তোমার ই লাইন, আর এটাকে ই বাই এইচ লাইনে এটাকে কনভার্ট করা হয়েছে, করে এই লাইন গুলো ড্র করা হয়েছে। ই বাই এইচ এটা হচ্ছে 0.1, এটা 0.2, 0.3, 0.4, এর মধ্যে আরো আমরা চিন্তা করতে পারি যে এই লাইনগুলো আমরা চিন্তা করি 5, 6, 7, 8, 9, 1 পর্যন্ত আমরা ই বাই এইচ আমরা এটা আঁকলাম। তবে এইগুলা এই যে আমরা বলছি যদি আমার স্টিল এখানে বলে নেওয়া ভালো, স্টিল রেশিও 1, তারপর 2 ধরলাম। এখন এরপরে তো অসংখ্য হতে পারে, 0.11 হতে পারে পার্সেন্ট, 0.12% হতে পারে, 1%, তখন আমাদের ইন্টারপোলেশন করে নিতে হবে, কারণ এটা 1% লাইন, এটা হচ্ছে 2% লাইন। তাহলে হোয়াট ইজ 1.5%, ঠিক মাঝখান একটা রেখা টেনে নিয়ে কল্পনা করে তোমাকে ভ্যালুগুলা ইন্টারপোলেট করতে হবে। সিমিলারলি
এখানে দেখো এটা E by H equal to 1, এটা E by H equal to 2, যদি E by H equal to 0.15 হয় তাহলে তোমাকে চিন্তা করতে হবে ঠিক মাঝখান দিয়ে একটা লাইন এটা ড্র করে ওখান থেকে ভ্যালুগুলা নিতে হবে যখন প্রয়োজন হবে। সিমিলার 0.15 না 0.12 হলো, 0.13 হলো, তাহলে ওইভাবে এটাকে ভাগ করে ঠিক 0.12 লাইন কোন দিকে যাচ্ছে ওই লাইনটা চিন্তা করে তোমাদেরকে ডিজাইন করতে হবে। তাহলে আমরা এই ডায়াগ্রাম সম্বন্ধে কিছুটা আইডিয়া পেলাম, এই রেখাগুলো সম্বন্ধে আইডিয়া পেলাম। ইউজ করার আগে তোমার এই জিনিসগুলো আমরা বুঝে নিলাম। এখন তুমি এই জায়গায় আসো, এখানে দেখো এই ডায়াগ্রামের সাথে তোমার 3টা প্যারামিটার বিল্ট আছে। একটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা আমরা তো জানি, কারণ এফিসিয়েন্সি উই আর ওয়েল নন অ্যাবাউট কংক্রিটের গ্রেড অফ কংক্রিট বা কংক্রিটের ক্রাশিং স্ট্রেংথ, এফআই ইল্ড স্ট্রেংথ অফ স্টিল। আরেকটা প্যারামিটার আছে হচ্ছে গামা। হোয়াট ইজ গামা? এই গামাটা প্রত্যেকটা চার্টের সাথে এই 3টা প্যারামিটার থাকবে। অর্থাৎ তুমি যখন কোনো চার্ট ইউজ করতে যাবে তবে ইনশিওর যে 3টা প্যারামিটার মিলছে কিনা ওই চার্টের সাথে। যদি চার্ট মিলে ওই চার্টটাকে তোমাকে ইউজ করতে হবে টু গেট দা সলিউশন, এটা খেয়াল রাখতে হবে। যেমন এখানে দেখো হোয়াট ইজ গামা, এই দুটা তো আমরা বুঝলাম, এই দুটা তো ইজিলি বুঝি। গামাটা কি? গামা হচ্ছে এগুলা কার্ভগুলো সব ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং, অর্থাৎ বেন্ডিং আইদার এক্স অ্যাক্সিস বা বেন্ডিং অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হচ্ছে। যে অ্যাক্সিসে বেন্ডিং হবে অর্থাৎ যেদিকে বেন্ডিং হবে, এখন এখানে বেন্ডিং হচ্ছে কি এটা ওয়াই অ্যাক্সিস এবং বেন্ডিং হচ্ছে তাহলে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস বেন্ডিং হচ্ছে, তাহলে এই লাইনটা হবে এই সাইডটা ধরতে হবে তখন এইচ, এই যে দেখো এইচ, আবার অপর সাইডটা এটা বি। তাহলে আমরা এই সাইডটা বি আর এইচ রেক্টেঙ্গুলার কলামে দুটা প্যারামিটার আছে, একটা বি একটু এইচ, তাহলে যেদিকে বেন্ডিং হচ্ছে ওটাকে এইচ ধরলাম আর যেদিকে অপর দিকে এটা আমরা বি ধরলাম। গামা এইচটা কি? গামা এইচটা হচ্ছে যেদিকে আমার বেন্ডিং হচ্ছে স্টিল তো আছে সেদিকে এক্সট্রিম স্টিল গুলা, অর্থাৎ এই স্টিল এবং এদিকে এক্সট্রিম স্টিল হচ্ছে এটা, এই দুটার মধ্যে দূরত্বকে বলা হয় গামা এইচ। আর এই এন্ড টু এন্ড যে দূরত্ব এটাকে বলা হয় এইচ। তাহলে আমরা ইজিলি গামা বের করতে পারি, অর্থাৎ হচ্ছে 2.5 ইঞ্চি স্ট্যান্ডার্ড ধরা হয়, আবার এই স্টিলের সেন্টার থেকে এদিকে 2.5 ইঞ্চি স্ট্যান্ডার্ড ধরা হয়, 2.5 প্লাস 2.5 তাহলে আমরা 5, তাহলে এইচ এর মধ্যে 5 বিয়োগ দিলে আমরা পাই গামা এইচ। তাহলে গামা এইচ ইকুয়াল টু এইচ মাইনাস 5 ইঞ্চ, দেন গামা ইকুয়াল টু এইচ মাইনাস 5 ডিভাইড বাই গামা, ওখান থেকে আমরা গামা পেয়ে যাবো। তো গামা পেয়ে যদি ধরো কোন একটা ট্রায়াল সেকশন ধরা হয়েছে যেখানে গামা ছিল 0.7 এবং এফিসিয়েন্সি আছে 4, এফআই আছে 60 কে আছে, তাহলে এটার সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ ইউ ক্যান ইউটিলাইজ দিস চার্ট ফর ডিজাইন অফ দ্যাট পার্টিকুলার সেকশন। তাহলে আমার তো সেকশন বিএইচ তো ভ্যারি করবে, মেটাল স্ট্রেংথ ভ্যারি করবে, কারণ তোমাকে ডিজাইন করতে দেওয়া হলো ইউজিং দ্য স্ট্রেংথ, এটা 3000 পিএসআই, এটা বলা হলো যে 40,000 পিএসআই। তাহলে তোমাকে ওই চার্টটা পার্টিকুলার ওই চার্টে যেতে হবে এবং ওই চার্টে যে তুমি যে ট্রায়াল সেকশন ধরেছো বি, আমার ডিজাইন করার আগে আমাকে ট্রায়াল সেকশন ধরতে হয় বি ইন্টু এইচ, তার উপর নির্ভর করে পিইউ ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, মোমেন্টের উপর নির্ভর করে আমি বি এবং এইচ ভ্যালুটা আমি ধরি। আচ্ছা, ধরার পর যখনই তুমি বি এইচ ভ্যালু ধরলে সাথে সাথে ক্যালকুলেটর গামা ভ্যালু, গামা ভ্যালু বের করে যদি এখানে ধরো যে এটা হলো 0.6, তাহলে ওই চার্টে যেতে হবে যার এফিসিয়েন্সি আর মেটাল স্ট্রেংথ সে দেওয়া আছে 4 এবং 60, তাহলে ইউ হ্যাভ টু ইনশিওর দ্যাট চার্ট দ্যাট যেখানে 4 কেএসআই আছে, 60 কে আছে এবং 0.6 গামা ভ্যালু আছে। এরকম অসংখ্য চার্ট উইল বি অ্যাভেলেবল ইন ইওর ডিজাইন ম্যানুয়াল। আচ্ছা, এখন তাহলে এমন এটা সাধারণত এই ভ্যালুগুলা, এই গামা ভ্যালুটা এট দ্য ইন্টারভাল অফ 0.1 যেমন 0.7 হলো 0.75, 0.05 ইন্টারভ্যাল হয়, যেমন 0.7, পরেরটা হয় 0.75, তারপরটা হয় 0.8, 0.85, আবার নিচের দিকে নাম 0.65, 0.6, 0.55, 0.5, এইভাবে গামা ভ্যালুগুলা তোমার ইস্টাবলিশ হয়। এখন তোমার গামা ক্যালকুলেট করে পাওয়া গেল 0.7, সে 0.73 পাওয়া গেল, তখন হাউ টু ইউজ দ্য চার্ট? তখন তোমাকে ইউজ করতে হবে 0.7 এর ভ্যালু নিতে হবে এখান থেকে, আবার 0.75 এর ভ্যালু নিতে হবে, ভ্যালু নিয়ে এর মধ্যে যে অ্যাভারেজটা হবে ওই অ্যাভারেজটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। তো এই হলো তোমার স্ট্রেনথিটেশন কার্ভ সম্বন্ধে পরিচিতি। আরেকটা দেখায় তোমার, এটা দেখো আরেকটা জিনিস দেখে না ভালো, এটা
সেকশনে দেখো reinforcements are placed around the perimeter of the sections, সব দিকে ডিস্ট্রিবিউট হয়েছে, ডিস্ট্রিবিউট around the perimeter। আবার আরেকটা এমনও সেকশন আমরা গত ক্লাসে পড়েছিলাম, কতগুলো ক্ষেত্রে আমরা এমন সেকশন ইউজ করতে খালি 2 ফেসে আমরা স্টিল দিলাম, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী। এই সেকশনটা কখন ইউজ করা হয়? এই সেকশনটা পার্টিকুলারলি ইউজ করা হয় যখন তোমার মোমেন্ট ইনঅ্যাক্সিয়াল মোমেন্ট, অর্থাৎ মোমেন্টে একদিকেই বেশি, অন্যদিকে মোমেন্ট কম তুলনামূলকভাবে। লোড তো আছে, ইসিডিসি এমন ভাবে প্লেস আছে শুধু একদিকে মুভমেন্ট গুলা বেশি, অন্য অ্যাক্সিসে মুভমেন্ট কম। সেই ক্ষেত্রে আমি ইউ উইল গেট দ্য ইকোনমি। যদি আমরা ওই যে এইদিকে মুভমেন্ট হলে এই 2 ফেসে আমি স্টিল দিলাম, তাহলে ইউ উইল গেট দ্য ইওর ইকোনমিক সলিউশন। তো এই ক্ষেত্রে এইরকম চার্ট হয়। এখন তুমি ডিজাইন করতে যায়, তুমি মুভমেন্টের সাইজের উপর নির্ভর করে তুমি ইউ ওয়ান্ট টু প্লেস দ্য রেনফোর্সমেন্ট ইন দ্যাট ফ্যাশন, অর্থাৎ 2 দিকে খালি স্টিল দেবো, তাহলে ইউ হ্যাভ টু চুজ দ্যাট টাইপ অফ কার, অর্থাৎ যে যার 2 দিকে 2 ফেসে স্টিল দেওয়া আছে, সেখানে যা তোমার গামা মিলতে হবে, তোমার এফ প্রাইম সি মিলতে হবে, এফ আই মিলতে হবে, দেন এন্ড দেন ইউ ক্যান ইউটিলাইজ দিস চার্ট। ওটা যখন লোড এবং মোমেন্ট দুটাই বেশি থাকে, তখন আমরা এই ধরনের রেনফোর্সমেন্ট প্লেসমেন্টকে প্রেফার করি টু গেট দ্য ইকোনমিক সলিউশন। এখন বলো তো তোমরা এই চার্ট সম্বন্ধে বুঝতে পারছো কিনা? পরে আমরা প্রবলেম সলিউশনে যাব। এই চার্ট কিভাবে প্রবলেম সলভ করা যায় সেটা আমরা দেখব। চার্টটা বুঝতে পেরেছো? চার্টটা বুঝতে পারছো? জি স্যার, চার্টটা বুঝছি, কিন্তু স্যার ওই এফ ওয়াই আর এফ সির ভ্যালুটা স্যার চেঞ্জ হলে তখন কি করব স্যার? ওই চার্টে চলে যেতে হবে, যেই চার্টে তোমার যে চার্টের সাথে এফ ওয়াই, এফ প্রাইম সি এবং গামা মিলবে, তোমাকে ওই পার্টিকুলার চার্টে যেতে হবে স্যার। এখানে কিছুই ওই স্যার মানে এফ সির ভ্যালু 4 আর এফ ওয়াই এর ভ্যালু 60 ছাড়া মানে অন্য কোনো চার্ট পাই নাই স্যার। না না না, পাইতে হবে তোমাকে, এটা পাওয়া যাবে না। পাইলে তোমার আদার সলিউশন আছে, তুমি ইউ ক্যান ডেভেলপ দ্যাট চার্ট অলসো কম্পিউটারাইজ ইয়াতে, তুমি এটা পাবা, অসংখ্য চার্ট পাবা, ডিজাইন ম্যানুয়ালে পাওয়ার কথা, ঠিক আছে? অর্থাৎ এই চার্ট ইউজ করতে হলে ইউ হ্যাভ টু গেট দ্য চার্ট। প্রথমে জেনে নাও তোমার কাছে চার্ট আছে, দেন তারপর বুঝতে পারছো কিনা সেটা দেখো, ঠিক আছে? ধরো যে তোমার কাছে অ্যাভেলেবল অসংখ্য চার্ট আছে, এটা তোমার কাছে চার্ট ইজ নট এ প্রবলেম। তোমার যে মেটাল স্ট্রেন দেওয়া আছে, যে 2টাই মেটাল স্ট্রেন এবং গামা ভ্যালু, সেই চার্ট তোমার কাছে অ্যাভেলেবল আছে। এখন এই চার্ট সম্বন্ধে, এই যে প্যারামিটার সম্বন্ধে বুঝতে পারছো তো, গামা কিভাবে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? জি স্যার। কখন তোমাকে এই 2 ধরনের ইয়া পেলাম কলাম, রেক্টাঙ্গুলার কলামের ক্ষেত্রে, যেমন এটা ডিস্ট্রিবিউটেড রেনফোর্সমেন্ট, আর একটা পেলাম হচ্ছে 2 ফেসে। এটা আগে বলেছি, যখন তুমি ডিজাইন, তোমার হাতে যে ডাটা আছে, পিইউ ভ্যালু আছে আর এমইউ ভ্যালু, দেখা যাচ্ছে পিইউ তুলনায় এমইউ অনেক বেশি, এবং আদার দিকে তোমরা একটু পরে আমরা ব্যাকসাইড বেন্ডিং এ যাবো, অন্য অ্যাক্সিসে বেন্ডিং খুব বেশি নেয়, তখন কিন্তু তুমি যে স্টিলি ক্যালকুলেট করো, ইউ সিলেক্ট ট্রায়াল যেখানে 2 দিকে, যেদিকে মোমেন্টে ইউ ক্যালকুলেট ইউর গামা ভ্যালু, ঠিক আছে? এইভাবে আমাকে এই চার্টগুলা, আমাকে রেনফোর্সমেন্ট প্লেসমেন্ট গুলা করতে হবে টু গেট দ্য ইকোনমিক সলিউশন। এখন দেখো কিভাবে আমি চার্টটা ইউজ করে ডিজাইন করবো। সে তোমার একটা পিইউ ভ্যালু দেওয়া আছে বা সার্ভিস লোড দেওয়া আছে, ওখান থেকে তুমি পিইউ ভ্যালু বের করলে, আর এমইউ ভ্যালু দেওয়া আছে, সার্ভিস মুভমেন্ট দেওয়া আছে, ওখান থেকে তুমি এমইউ বের করে নিলে। এই 2টা জিনিস তোমার কাছে আছে। ওই ভ্যালুগুলোর উপর নির্ভর করে ইউ টেক এ ট্রায়াল সেকশন। ধরলে যে আমি ডিস্ট্রিবিউটেড রেনফোর্সমেন্ট প্যাটার্ন ইউজ করবো, অর্থাৎ এই ধরনের সেকশন তুমি নিলে, তুমি ট্রায়াল সেকশন বি একটা ধরলে, এইচ একটা ধরলে, ধরে ইউ ক্যালকুলেট ইউর গামা ভ্যালু। প্রথম তুমি গামা ভ্যালু বের করো কিভাবে, গামা এইচ ইকুয়াল টু এইচ মাইনাস 5 ইঞ্চি স্ট্যান্ডার্ড যেটা, তাহলে ওখান থেকে গামা পাওয়া গেল। সে আমি ধরলাম যে এটা পার্টিকুলারলি 0.7 মিলে গেছে, 0.7টা মিলে গেছে। এখন তোমাকে কি বের করতে হবে? তুমি বি ধরেছো, তুমি এইচ ধরেছো, ইউ হ্যাভ টু ক্যালকুলেট স্টিল অনলি। তো স্টিল বের করার জন্য তুমি এখানে চলে আসো, এই যে এই জায়গায় আসো। এখন তুমি ক্যালকুলেট ইউর কেএন প্যারামিটার, কেএন প্যারামিটার বের করো। কি আছে এখানে? পিইউ তোমার জানা আছে, ফাই জানা আছে, কারণ এটা টাইট কলাম, সো ফাই হ্যাজ 0.65। এফ প্রাইম সি তোমার জানা আছে, এজিও জানা আছে, এজি ইজ ইকুয়াল টু বি ইনটু এইচ। তাহলে এখানে তুমি একটা পয়েন্ট পেয়ে যাবে।
সে 0.11 পেলে বা 0.1 পেলে বা 0.9 পেলে, যে কোনো একটা ভ্যালু তুমি এখানে পাবা। ইউ গেট দ্য ওয়াই পয়েন্ট, পেয়ে গেছো তুমি। আবার একইভাবে এটাতে আসো, এখানে আসো, এই জাত আসো তুমি, পিউ জানা আছে, ইসেন্ট্রিসিস, ইসেন্ট্রিসিস ইজ নাথিং বাট ই ইকুয়াল টু এমইউ বাই পিইউ, ইসেন্ট্রিসিস তোমার জানা আছে, ফাই জানা আছে, এ প্রাইম সি জানা আছে, এজি জানা আছে, এইচ জানা আছে। তাহলে এখানেও তুমি একটা পয়েন্ট পেলে, সে এই পয়েন্টটা হচ্ছে 0.2। তাহলে তুমি এই জাত চলে যাও, ওই সোজা উপরের দিকে চলে যাও, যে এদিকে এদিক থেকে আবার আসো, এদিকে যে সে 0.8 পেলাম, 0.9 পেলাম, আর এদিকে 0.2 পেলাম, তাহলে আমি সে এই পয়েন্টে মিট করবো। তাহলে দেখো এটা স্টিল রেশিও, কোন স্টিল রেশিওটা তুমি এখন দেখো, সে এটা স্টিল রেশিও, আমি এখানে এই স্টিল রেশিও লাইন হচ্ছে এটা 1 2 3, তাহলে আমি স্টিল রেশিও এই পয়েন্টটা পেলাম, সে এদিক থেকে কেএন ভ্যালু আর পিএন আর এন ভ্যালু দিয়ে আমি এই পয়েন্ট পাচ্ছি, অর্থাৎ ঠিক 4% স্টিল। সো ইউর পিজি ইকুয়াল টু 0.04, তো পিজি জানা থাকলে ক্যালকুলেট ইউর স্টিল এএসটি ইকুয়াল টু পিজি ইন্টু এজি, ওখান থেকে তুমি স্টিল পেয়ে গেলো। সো এখন তোমার বিএইচ আগে ট্রায়াল ভ্যালু ছিল, এখানে তুমি স্টিলও পেয়ে গেলো। সো ইউর ডিজাইন ইজ ওকে। বুঝতে পারছো কিনা দেখো এই চারটা কিভাবে ইউজ করা হলো। আমরা কিছু প্রবলেমও আছে ওগুলো একটু হাইলাইট করবো, তাহলে বুঝতে পারবো। এখন তোমার ইনপুট ডাটা থেকে ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট ইউর কেএন ভ্যালু যেখানে পাই, আর এগেন ইউ উইল গেট দ্য আরএন ভ্যালু, তুমি যে কোনো একটা পয়েন্ট এখানে পাবা। এখানে এই দুটা পয়েন্টের মিলিত পয়েন্ট যেটা থাকবে, সে এটা ঠিক এই পয়েন্ট, তাহলে এটা কি হবে 2.5%, অর্থাৎ প্রথমটা 1%, 2%, ঠিক মাঝে এটা 2.5%। এখন যদি পয়েন্টটা জাস্ট এই সাইড দিয়ে গেল, এই লাইনটা গেল, তাহলে কি হবে, এটা হবে এই যে 2.5% না হয়ে 2.25 হতে পারে, যেভাবে, অর্থাৎ এই লাইন আর এই লাইন 0.1 করে ভাগ আছে, এটা হচ্ছে 2%, এটা 3%, তাহলে প্রত্যেকটা 10 ভাগ করে নাও, নিয়ে যে পয়েন্টে যাবে ঠিক ওইভাবে তুমি ইন্টারপোলেশন, লিনিয়ার ইন্টারপোলেশন, ইউ ক্যালকুলেট ইউর স্টিল। বুঝতে পারছো কিনা দেখো, পারো এবার স্টিল বের করতে পারবা? স্টিল বের করতে পারবা? এই বুঝতে পারছো কিনা পারোনি বলো। তোমরা কি বুঝতে পারছো? এই 60 জন ছাত্র কেউ বুঝতে পারছো না বলো, রেসপন্স করো। না বুঝতে পারলে আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আর ওই স্ট্রেইনের বিষয়টা স্যার একটু যদি বলতেন, যে স্যার স্ট্রেইন দেখা যাচ্ছে ইটি ইজ ইকুয়াল টু 0.005, ওইগুলা কিভাবে ইউজ করবো স্যার? 0.00 কোনটা বলো তো স্যার? ওই যে স্যার স্ট্রেইনের ভ্যালু, টেনসাইল স্ট্রেইন 0.005, স্যার এইগুলা কিভাবে ইউজ করবো? স্ট্রেন তো না, এটা আরএন ভ্যালু, এই যে এটা আরএন স্ট্রেন কেন স্যার? ওই যে গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে স্যার টেনসাইল স্ট্রেন 0.005, এটা স্যার কেন লেখা স্যার? এটা দেওয়ার দরকার নেই তোমার, ওটা অন্য, এটা জোন ভাগ করার জন্য, ওটা স্টিলের ইল্ডিং বা কোনটা, ওটা সব দরকার, ওটা তো তোমাকে বুঝতে বলিনি, তোমাকে তো ওটা বোঝানোর কথা বলা হয়নি। তুমি যেটা বুঝতে স্টিল বের করতে পারছো না সেটা দেখো। এটা গ্রাফের মধ্যে তো যেমন এফ এস ইকুয়াল টু হাফ এফ হয়, এটা বিভিন্ন স্টেজ, কোন জায়গায় কোন স্টেজ ওটা বলা আছে, ওটার দরকার নেই তোমার। তুমি খালি দেখো তোমার ইনপুট ডাটা যেটা আছে, পিইউ দেওয়া আছে আর এমইউ দেওয়া আছে। পিইউ দেওয়ার সাথে এই তোমার ট্রায়াল সেকশনের জন্য এই ভ্যালুটা জানা আছে। তারপরে একইভাবে তোমার আরএন ভ্যালু বের করতে পারবে করে প্লট হেয়ার হলেই তুমি এখান থেকে তুমি এই দিক থেকে আর এই দিকটা অর্ডিনেট অনুযায়ী তুমি একটা স্টিল রেশিও পেয়ে যাবে। এটা পাবে কিনা সেটা বলো, দেন ইউর ডিজাইন ইজ ক্লিয়ার। জি স্যার, বুঝছি স্যার। এটাই, আর জাস্ট সিম্পল, এটা একবারে এক্স্যাক্টলি যে তোমার এই লাইনের সাথে মিলে যাবে, নট ন্যাচারাল, মাঝে হলে লিনিয়ার ইন্টারপোলেশন করে তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতিতে করা যায়, তোমাদের দুটা ওয়ে আছে, ওখানে লিস্ট দেওয়া আছে, ফার্স্ট ওয়ে, সেকেন্ড ওয়ে। সেকেন্ড ওয়েতে বলা হচ্ছে ইউ টেক দ্য ট্রায়াল সেকশন, তুমি ট্রায়াল সেকশনের আগে বলা হচ্ছে, সেকেন্ড অপশনে বলা হচ্ছে যে তুমি তোমার তো ইনপুট ডাটা হিসেবে একই জিনিস থাকবে, পিইউ এবং এমইউ থাকবে। তো প্রথমে তুমি ধরো, তুমি স্টিল রেশিও ধরো, কারণ আমাকে স্টিল রেশিও ধরতে পারি তো, কততে কত স্টিল রেশিও ধরা যায় বলো?
স্যার 1% থেকে 8%। 8%। এই যে এর মধ্যে যে কোনো একটা স্টিল রেশিও তুমি ধরতে পারবে, তুমি একটা স্টিল রেশিও অ্যাসুম করতে পারো। আর এইচ অ্যাসুম করো, কারণ এইচ না হলে তুমি এই যে একটা এইচ অর্থাৎ যেদিকে বেন্ডিং হবে এই ডাইমেনশনটা অ্যাসুম করো। টোটাল এজি অ্যাসুম করার দরকার নেই, বি দরকার নেই আছে তোমাকে। তুমি সেকেন্ড অপশনে বলা হচ্ছে আরেকটা পদ্ধতিতে, যে আরেক উপায়, যেটা তুমি ইউ সিলেক্ট ইউর এইচ আর সিলেক্ট ইউর স্টিল রেশিও। আচ্ছা, এইচটা ধরার উদ্দেশ্য হচ্ছে এইচ না হলে তোমার ইউ ক্যান নট ফিক্স ইউর গামা ভ্যালু। এইচ জানার সাথে ইউ ক্যান ফিক্স ইউর গামা ভ্যালু, এবং যে গামা ভ্যালু পেলে ঠিক সেই চার্টে চলে গেলে এবং মেটাল স্ট্রেংথ আছে এরকম চার্ট একটা ফিক্সড হয়ে যাবে তোমার। আচ্ছা, ফিক্সড হওয়ার পর তোমার এইবার স্টিল রেশিও ধরছো, এবার এখানে সে 3% আমি স্টিল রেশিও ধরলাম। তার আগে যেহেতু তুমি ই আমার জানা আছে, ই হচ্ছে তোমার এমইউ বাই পিইউ, এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি বের করা আছে, তো ই বাই এইচ বের করো। এবার এই যেহেতু আমার ধরা আছে ই বাই এইচ বের করো। ই বাই এইচ সে 0.10 হতে পারে, 0.15 হতে পারে, 0.11 হতে পারে, 0.17 হতে পারে, 0.17 হতে পারে, যেটাই হোক। সে আমি ধরে নিলাম এটা সহজের জন্য 0.10 হয়ে গেল। তাহলে তুমি এখানে চলে আসো, একবারে 10 লাইনে এসে কোথায় স্টিল তোমার 3% স্টিলকে কাট করছে, এই যে 1 লাইন আছে 3% স্টিলকে এখানে কাট করছে, ঠিক এদিক থেকে এদিকে চলে যাও। এখান থেকে তুমি কেএন ভ্যালু সে 0.98, এবার পাচ্ছি কত 0.98 কেএন ভ্যালু। তো কেএন ভ্যালু এখানে বসাও, এই দিস ইকাল টু 0.98। তাহলে এখানে বের কর পিইউ জানা আছে, ফ্যাই জানা আছে, এফসি জানা আছে, এখান থেকে এজি বাড়াই দাও। যেহেতু আমার কেএন ভ্যালু জানা আছে এজি বাড়াই গেল। এজি মানে কি বি ইন্টু এইচ ইকুয়াল টু সামথিং। তো সেখান থেকে তুমি আমার এইচ তো আগে ধরা আছে, বি বের করে ফেলো। তো বি বের করে ফেললে তাহলে তোমার বি ইন্টু এইচ, বি এইচ দুটাই জানা হলো, এই ক্যালকুলেটেড এজি ভ্যালু ইন্টু এইচ পাই গেলে। আর স্টিল রেশিও তো ধরা আছে 0.03, ওখান থেকে স্টিল বের করবে। এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি, বুঝতে পারছো? আগের পদ্ধতিটা ইউজ করতে পারো, সেকেন্ড পদ্ধতি ইউজ করতে পারো, যেটা আগের পদ্ধতিটা আমার কাছে মনে হচ্ছে তোমাদের কাছে এটা সহজ হবে আরো। সেকেন্ডটা বুঝতে পারছো কিনা? পদ্ধতিটা দুটাই লাগে, যে কোনো সময় দুটাই লাগতে পারে। কোন ক্ষেত্রে যদি তোমাকে আচ্ছা ওটা কখন লাগবে সেটা পরে প্রবলেমে তোমাদের আলাপ করবো। এখন সেকেন্ড পদ্ধতিটা বুঝতে পারছো? সেকেন্ড পদ্ধতি একই চার্ট ইউজ করে আমরা সেকেন্ড পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি। বুঝতে পারছো কিনা বলো? এরপর আমরা অন্য ইয়াতে চলে যাবো, বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং এ চলে যাবো, কারণ এটা দরকার লাগবে। কারণ বারবার এই চার্টে আসতে পারবো না আমরা। এই চার্ট গুলো ভালোভাবে বুঝতে পারছো কিনা জানো। সেকেন্ড পদ্ধতিতে বলো এবার। বুঝলাম না, তোমাদের কোনো রেসপন্স নাই কেন? রেসপন্স না করলে তো ইয়ে করা যাবে না। ছাত্র সংখ্যা খুব একটা বেশি দেখতেছে না, অনলি 63। হ্যাঁ বলো, সেকেন্ড পদ্ধতিটা বুঝতে পারছো? এটা বুঝার কিছুই নাই, এটা জাস্ট এটা মেকানিক্যালি তুমি ডাটাগুলো ইনপুট করে গ্রাফের থেকে ইন্টারপোলেশনের মাধ্যমে বের করো। দুই পদ্ধতিতে তুমি বের করতে পারো। আচ্ছা, এইভাবে এই চার্টগুলা ইউজ করা হয়। একইভাবে আমরা যেটা বললাম, আমরা চার্টের মধ্যে এই যে এই চার্টগুলো একই পদ্ধতি, একই ধরনের চার্ট। এটা আমার উপর নির্ভর করবে। আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার যখন মনে করবো যে মোমেন্টটা বেশি লোডের তুলনায়, তখন এই প্যাটার্ন অফ রেইনফোর্সমেন্ট ইউজ করলে ইউল গেট দা বেনিফিট। এবং সেই ক্ষেত্রে এই দুই পাশের চার্ট আলা, এবং at the same time you have to match with that f times c, fy and 0.70, এটা অর্থাৎ গামা ভ্যালু। এই তিনটা জিনিস তোমাকে ম্যাচ করলেই সেই ডায়াগ্রামটা তুমি ইউজ করতে পারবে, পদ্ধতি রিমেনিং সেম। আচ্ছা, এছাড়াও আমরা 16টা ডায়াগ্রামের মধ্যে কিছু ডায়াগ্রাম আছে আগের টাইপের, কিছু ডায়াগ্রাম আছে এই টাইপের, আর কিছু ডায়াগ্রাম আছে সার্কুলার কলামের। তো সুতরাং ওই ডায়াগ্রামটা তোমার সাথে বই থাকলে দেখে নাও, এই ডায়াগ্রাম গুলো আছে এবং সব প্যাটার্ন গুলো একই ধরনের। সো ইউ ক্যান at once, when the chart is available to you, at once you can design your columns. আর আদারওয়াইজ তোমাকে অরিজিনাল পদ্ধতি গেলে you have to draw the strength relation curve and at least 5 points are required for that. এই হচ্ছে তোমাদের ইয়ে। তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই।
তোমরা কি এখন লেখা দেখতে পাচ্ছ? না স্যার, দেখা যায় না। ওই যে হাউ টু ইউজ দ্য ডিজাইন এডস, এটা দেখতে পাচ্ছ না চার্ট দেখছো কোনটা? স্ক্রিন শেয়ার হ্যাঁ? হয় নাই। বুঝিনি। কিছুই দেখা যাচ্ছে না। তোমরা কি হাউ টু ইউজ দ্য ডিজাইন এডস এই লেখাটা দেখতে পাচ্ছ? না স্যার। স্যার আপনার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে, সেটাই, এটা আমি তো বলতেছি স্ক্রিন শেয়ার দিতে হবে, বুঝছি। এটা তো আর স্ক্রিন শেয়ার। এবার দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। হাউ টু ইউজ দ্য ডিজাইন এডস ফর কলাম ডিজাইন। আমরা এখন ওই চার্টের সাহায্যে আমরা এই যে তোমাদের যেটা বলা হয়েছিল যে যে দুই পদ্ধতির কথা বলা হলো, সেটা এখন এখানে দেখো তোমাদের বই কপি ফ্রম বুকস। এই যে ফার্স্ট ওয়েজ যেটা আমরা বললাম, সিলেক্ট ট্রায়াল ক্রস সেকশন ডাইমেনশন বি এন্ড এইচ, তারপর ক্যালকুলেট গামা বেসড অন দ্য রিকোয়ার্ড কভার ডিস্টেন্সেস, ক্যালকুলেট কেএন এন্ড আরএন, এই ফর্মুলাগুলো দিয়ে ফ্রম দ্য গ্রাফ দ্য ভ্যালুস, এই ভ্যালুস গুলো ওখানে বসানোর সাথে ইউ উইল গেট দ্য রিকোয়ার্ড পিজি, এটা স্টিল রেশিও। নাও ক্যালকুলেট ইউর এএসটি ইকুয়াল টু পিজি ইনটু বিএস, যে জিনিসটা আমি এতক্ষণ বুঝে আসলাম। সেকেন্ড ওয়েতে, দ্বিতীয় পদ্ধতিতে পিজি সিলেক্ট করো এবং এইচ সিলেক্ট করো, এবং সুতরাং এইচ এবং গামা এটা ক্যালকুলেট করো, তারপর একটা করসপন্ডিং গ্রাফে চলে যাও, ওখান থেকে কেএন বের করে নাও, ওখান থেকে বি পাবে এইচ বাই এইচ, রিভাইজ দ্য ভ্যালু অফ এইচ। এটা তো সব ক্ষেত্রেই লাগবে, যদি ডিজাইনটা ফুলফিল না করছে তখন রিভাইজ করতে হবে, নেক্সট ট্রায়ালে যেতে হবে। আর এইচটি বের করো, এইচটি গেল পিজি ইনটু এইচ, এটা আমরা এখন কভার করে আসলাম। আচ্ছা, এখন প্রবলেম দেখো, তোমাদের ওয়ার্ড এক্সাম্পল আছে, ওই চার্ট ইউজ করে তারা প্রবলেম গুলো করেছে, এটা দেখো আমরা একটু আলাপ করি তাহলে আরো ক্লিয়ার হবে। ওয়ার্ড এক্সাম্পল 9.3, সিলেকশন অফ রেইনফোর্সমেন্ট ফর কলাম অফ গিভেন সাইজ। একটা তিনতলা বিল্ডিং ইন এ 3-story স্ট্রাকচার, and exterior column is to be designed for a service dead load of 222 kip and maximum live load of 297 kip, and dead load moment 136 kip feet, live load moment 194 kip feet. এটা হচ্ছে ইনপুট ডাটা। এর মধ্যে আবার একটা লোড কম্বিনেশনের কথা বলা আছে, দি মিনিমাম লাইভ লোড কম্প্যাটেবল উইথ দ্য ফুল লাইভ লোড মোমেন্ট। বলা হচ্ছে মিনিমাম লাইভ লোড যেটা, কারণ লোড গুলা কি হয়, লোড গুলো একটু বলে রাখা ভালো। তিনতলা বিল্ডিং লোড কি হবে, রুফের লোড, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর লোড গুলো আলটিমেটলি গ্রাউন্ড ফ্লোর লেভেলে আসে, এই যোগ হতে থাকে, দিয়ে ম্যাক্সিমাম লোড পাওয়া যায়। কিন্তু মোমেন্ট গুলা কিন্তু মোটামুটি সেম থাকে, মোমেন্ট আর ওইভাবে যোগ হয় না। স্টোরি টু স্টোরি মোমেন্ট গুলা মোটামুটি থাকে, খালি রুফের মোমেন্টটা কম হবে, কিন্তু তোমার ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর এই মোমেন্ট গুলা, অর্থাৎ মোমেন্ট আসছে বিম থেকে কলামের ঘাড়ে, তো এগুলা তো ইন্ডিভিজুয়াল মোমেন্ট গুলা সেমই থাকে। রুফে যেহেতু লোড কম থাকবে, ওখানে মোমেন্ট কম হতে পারে। এই জন্য এটা বলা আছে, ভালো করে বুঝো, দ্য মিনিমাম লাইভ লোড কম্প্যাটেবল উইথ দ্য ফুল লাইভ লোড। লাইভ লোড মোমেন্ট তো সব ফুলই থাকবে, কিন্তু মিনিমাম কত লাইভ লোড হতে পারে, 166। প্রথমে লাইভ লোড ছিল 297, অর্থাৎ সবগুলো যোগ করে একবারে নিচের লেভেলে, অর্থাৎ তিন তালারই লাইভ লোড গুলো যোগ করে এটা ছিল 297। আর মিনিমাম অর্থাৎ রুফে লোড নেয়, রূপে কোনো লোড নেই, সে অবস্থায় লাইভ লোড হচ্ছে তোমার 166 কিপ অবটেন্ড। এই যে বলা আছে অবটেন্ড when no live load is placed on the roof, যখন রূপে কোনো লাইভ লোড নেই, বাট এ ফুল লাইভ লোড ইজ প্লেসড অন দ্য সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর লাইভ লোড ফুল আছে, যার জন্য আমি ফুল মোমেন্ট থাকবে কিন্তু লোড কমে যাবে, এটাই বলা হচ্ছে। লোড আগে 297 ছিল, লোডটা এসে লাইভ লোডটা এসছে 166 কিপে, কিন্তু লাইভ লোড ফুলই থাকছে, মোমেন্ট লাইভ লোড মোমেন্টটা ফুল থাকছে। আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট ইজ দ্যাট এ রেক্টাঙ্গুলার কলাম উইল বি ইউজড। আর্কিটেক্ট বলছে যে তোমার রেক্টাঙ্গুলার সাইজের কলাম ইউজ করতে হবে, এবং তার একটা প্রাইমারি ডাইমেনশন দিয়ে দিচ্ছে, বি হবে 20 ইঞ্চি, এইচ হবে 25 ইঞ্চি, এর মধ্যে তোমাকে ডিজাইন করতে হবে। এটার প্রাইমারি ডাটা তোমার যদি না কুলায়, সেক্ষেত্রে তুমি এটা ডাটা চেঞ্জ করতে পারো। এবং তার আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট হচ্ছে এই বি এবং এইচ ইউজ করতে হবে। দুটা কন্ডিশনে তোমাকে ডিজাইন করতে বলছে, বা সেকশন যেহেতু একটা দিয়ে দিছে, ট্রায়াল সেকশন
সাইজ দিয়ে দিছে, বলছে ফাইন্ড দ্য রিকোয়ার্ড কলাম রেনফোর্সমেন্ট, ওই সাইজের জন্য কি কলাম রেনফোর্সমেন্ট প্রয়োজন হবে ফর দ্য কন্ডিশন দ্যাট ফুল লাইভ লোড অ্যাক্টস, অর্থাৎ এই বিল্ডিং এ যখন রুফের থেকে শুরু করে সব তালায় ফুল লাইভ লোড থাকবে, এই অবস্থায় কি পরিমাণ রেনফোর্সমেন্ট লাগবে এটা নির্ণয় করো, বের করো। আরটা বলছে চেক টু ইনশিওর, চেক করো টু ইনশিওর দ্যাট যে আগে যে ডিজাইন করছে, এই যে এতে যে ডিজাইন করছে ওখানে যে স্টিল বের করলে, চেক টু ইনশিওর দ্যাট কলাম ইজ অ্যাডুকুয়েট ফর কন্ডিশন অফ নো লাইভ লোড অন দ্য রুফ, অর্থাৎ মোমেন্ট আগেরটাই আছে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে লাইভ লোড না থাকার কারণে লাইভ লোডটা কমে গেছে। তাহলে কি হচ্ছে, এটাও ক্রিটিক্যাল হতে পারে, কারণ লোড কম মোমেন্ট বেশি, কারণ আমরা স্ট্রেন্থ ইন্টারসেপ্ট কার্ভে দেখলাম বিভিন্ন কম্বিনেশন হতে পারে, লোড বেশি মোমেন্ট কম, লোড কম মোমেন্ট বেশি, অর্থাৎ ওই স্ট্রেন্থ ইন্টারসেন সারফেসের মধ্যে এই কন্ডিশনটা থাকে কিনা। অর্থাৎ চেক টু ইনশিওর দ্যাট দ্য কলাম ইজ অ্যাডুকুয়েট, যেটা আমি কলামটা রেনফোর্সমেন্ট সহ এই ডাইমেনশন রেনফোর্সমেন্ট এতে ব্যাক করলাম, এটা কি অ্যাডুকুয়েট হবে কিনা ফর দ্য কন্ডিশন দ্যাট নো লাইভ লোড অন দ্য রুফ, যখন রুফে লাইভ লোড না থাকবে অর্থাৎ লোডটা লাইভ লোডটা কমে যাবে, যেটা এখানে মেনশন করা হয়েছে আগে 166 কিপ হবে, ওই অবস্থায় ওই কলামটা সাস্টেন করবে কিনা বা এটা অ্যাডুকুয়েট হবে কিনা। মেটাল স্ট্রেন দেওয়া আছে এফ টাইম সি 4 কেএসআই, এফ ওয়াই 60 কেএসআই। এগুলো সবসময় এটাই ইউজ করা হয় কারণ যে এগুলো হচ্ছে টিপিক্যাল ভ্যালু 4 এবং 60, এটা অপটিমাম এই গ্রেডের কংক্রিট গুলো সাধারণত ইউজ করা হয় বলে সব এক্সাম্পলে মোটামুটি এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন তোমাকে এগুলো ইনপুট ডাটা দেওয়া হচ্ছে, আমরা এখানে লিখলাম। প্রথমে আমরা এ সলিউশন এ তে বের করবো, অর্থাৎ ফুল লাইভ লোড লোড এবং ফুল লাইভ লোড মুভমেন্ট সবই আছে। এই ক্ষেত্রে তুমি ডাটাগুলো নিয়ে নাও, যেমন ডেড লোড 220 কিউব এটা দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে, ডেড লোড মুভমেন্ট দেওয়া আছে, লাইভ লোড মুভমেন্ট দেওয়া আছে, মিনিমাম লাইভ লোড উইথ ফুল লাইভ লোড মুভমেন্ট 166 কিপ, যখন ফুল লাইভ লোড ছিল তখন টোটাল লোড ছিল লাইভ লোড ছিল 297, যখন মিনিমাম লাইভ লোড বলা হচ্ছে যখন রুফে লোড ছিল না তখন লাইভ লোডটা হচ্ছে তোমার 166 কিপ। বি দেওয়া আছে 20 ইঞ্চি, এইচ দেওয়া আছে 25 ইঞ্চি। তাহলে আমি যেহেতু ইউএসডি তে আমি ডিজাইন করছি সুতরাং আমাকে তোমার ফ্যাক্টর লোড করে নিতে হবে। তো ফ্যাক্টর লোড করে নাও, পিইউ ইকুয়াল টু 1.2 ইনটু স্পিড লোড 1.6 ইনটু লাইভ লোড, এটা করলে আমি পেলাম টোটাল ফ্যাক্টর লোড 742 কিপ। ফ্যাক্টর মোমেন্ট বের করে নাও, 1.2 ইনটু ডেড লোড মোমেন্ট প্লাস 1.6 ইনটু লাইভ লোড মোমেন্ট, এটাকে করলে আমি পাচ্ছি 474 কিপ। অর্থাৎ এটাই হচ্ছে আমার ইনপুট ডাটা, ওই যে আগের চারটা আমি ইউজ করবো, হ্যাঁ এটা হচ্ছে আমার ইনপুট ডাটা। এখন দেখো আমাকে এইচ বের করো না, আমরা ধরলাম যে এইচ যেদিকে বেন্ডিং হবে এই বেন্ডিং গুলো হবে, আমরা কিছুই বলা না থাকলে বেন্ডিং এর ডিরেকশনটা বড় ধরে নেবো, এইচটা ধরে নিলাম 25 ইঞ্চি। তাহলে গামা বের করো, 25 বিয়োগ 2 ইন্টু 2.5 অর্থাৎ 5 ইঞ্চি বিয়োগ দাও, ডিভাইড বাই 25, এটা 0.8। তাহলে তোমার চার্টে তোমার যেটা দেওয়া আছে বইয়ের চার্ট গ্রাফ A7 অ্যাপেন্ডিক্স 7টার সাথে এটা ম্যাচ করে, এটা ম্যাচ করে। তাহলে ওই চার্টে ফিরে যাও, A7 তোমাদের কাছে বই থাকলে তুমি ওটাতে চলে যাও, A7 অ্যাপেন্ডিক্স 7, A7 এ ওই চার্টটা ম্যাচ করে যাচ্ছে গামার সাথে, এফ প্রাইমস এবং এফ এর সাথে ইট ইজ ম্যাচিং। তাহলে ওখান থেকে kn বের করে নাও, kn ইকুয়াল টু পিইউ ডিভাইড বাই 5 এফ প্রাইম সি এজি, এজি হচ্ছে বি ইনটু এইচ, অর্থাৎ 20 ইনটু 25, এটা করলে 0.5মিনিটে আরএনএ অর্ডিনেটে বসায় দেখলে ওখানে পাওয়া যায় স্টিল রেশিওটা 0.024। ইজিলি
ওকে, এখন শোনা যাচ্ছে? শোনা, আচ্ছা শোনা যাচ্ছে। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে পিজি বের করে নাও, স্ক্রিনশট। আমরা প্রথম থেকে যাই, দাঁড়া কি জামালা। কথা শোনা যাচ্ছে? কথাটা শুনতে পাচ্ছ? আচ্ছা, এইবার আচ্ছা, এখানে দেখো আমরা স্টিল পেয়ে গেলাম, ফিজিক্যাল টু এএসটি বাই এজি, ওখান থেকে স্টিল পেয়ে দেবো, ইট ইজ 12 ইঞ্চেস স্কোয়ার। তাহলে 12, আমি যদি নাম্বার 9 বার ইউজ করি তাহলে 1 ইঞ্চ স্কোয়ার হচ্ছে তার একটার ক্রস সেকশন এরিয়া। তাহলে 12টা বার ইউজ করলে হচ্ছে অর্থাৎ 12 ইঞ্চেস স্কোয়ার। আমরা এখানে 12 ইঞ্চেস স্কোয়ার স্টিল পেয়ে গেলাম। সুতরাং এটা এটা একটা সলিউশন। এতে আমার তাহলে ওই সেকশনে 12 বাই 25 ইঞ্চি এবং আমার টোটাল ছিল 20 বাই 25 ইঞ্চি সেকশন এবং 12টা স্টিল দিলে আমার ডিজাইনটা ওকে ফর কেএসএ যখন ফুল লাইভ লোড কাজ করছে। এটা বুঝতে পারছো কিনা বলো? এটা বুঝতে পারছো? এই প্রবলেমটা বুঝতে পারছো তোমরা? তোমরা কি প্রবলেমটা বুঝতে পারছো? তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো কিনা প্রবলেমটা বলো, না বললে আমি আরো বুঝাই দেবো। তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, তো রেসপন্স করো না কেন? তুমি তো ফুল রেসপন্স, তার সাথে আগাতে পারবে না। এটা বুঝতে পেরেছো না আবার রিপিট করতে হবে? বলো। স্যার বুঝতে পারছি। আচ্ছা, গুড। তাহলে সেকেন্ড কেসে আসো। সেকেন্ড কেস যখন রুফে লাইভ লোড অ্যাবসেন্ট আমরা বললাম, সেক্ষেত্রে লোড কমে গেছে, মোমেন্ট আগেরটায় আছে।
তাহলে লোডটা সেই লোডটা বের করে নাও, কারণ তখন ডেড লোড তো ঠিকই থাকবে 220 222 1.2 দিয়ে গুণ করলাম ডেড লোড ফ্যাক্টর, লাইভ লোড দিয়ে গুণ করো 1.6 দিয়ে গুণ করলাম, অর্থাৎ এই ক্ষেত্রে লোডটা হলো 532 আর মোমেন্ট আগেরটা আছে ঠিক আগের মতো। তুমি ইউ ফাইন্ড আউট ইউর কেএন ভ্যালু বের করে নাও, এটা পাচ্ছে 0.409, আবার আরএন ভ্যালু বের করো, বের করলে পাবে 0.175, এটা তো আগের মতোই। তাহলে এখানে গ্রাফে চলে যাও, গ্রাফে চাইলে এইবার তুমি স্টিল রেশিও আমি পাচ্ছি গ্রাফের থেকে 0.017, আগেরটা স্টিল রেশিও ছিল 0.024, তাহলে তো ঠিকই আছে, আমার আরো কম লাগছে। সেকেন্ড যে কম্বিনেশন লোড কমে যাওয়ার কারণে মোমেন্ট ঠিকই থাকলো কিন্তু আমার স্টিল কমে যাচ্ছে, অর্থাৎ আমার প্রশ্ন ছিল যে যে সেকশনটা আগে পেলাম ওটা অ্যাডুকেট কিনা নেক্সট কম্বিনেশন অফ লোডের জন্য, বিতে কম্বিনেশন লোডের জন্য, তো বলেছে হ্যাঁ ওকে ফর দিস কন্ডিশন অলসো। এইভাবে সহজেই ইউ ক্যান সলভ থাউজেন্ডস অফ প্রবলেম, নো প্রবলেম। অর্থাৎ তুমি যে কোনো কলামে আসলে অ্যাট ওয়ান্স তুমি ট্রায়াল নিয়ে, ইফ চার্টস আর অ্যাভেলেবল দেন ইউ ক্যান অ্যাট ওয়ান্স ইউ ক্যান গেট দ্য ইনফরমেশন অ্যাবাউট স্টিল। তবে স্টিল ব্যাট করে ইউ প্লেস দ্য স্টিল অ্যান্ড মেক ইউর ওয়ার্কিং ড্রয়িং। এখন ডিজাইন ফর ল্যাটারাল রেনফোর্সমেন্ট তো আগে আমরা জানি যে তোমার এখানে ল্যাটারাল রেনফোর্সমেন্ট ডিজাইন করার সময় তোমাকে তিনটা কন্ডিশন দেখতে হয় টাই ডিজাইনের সময়, যে এ শুড বি লেস দ্যান ইকুয়াল টু 16 ইন্টু মেন বার ডায়া, এ শুড বি লেস দ্যান ইকুয়াল টু 48 ইন্টু টাই বার ডায়া অ্যান্ড লেস ডাইমেনশন অফ দ্য কলাম। এখানে এইভাবে করলে দেখা যাচ্ছে 18 ইঞ্চি হয় মিনিমাম, তাহলে তুমি নাম্বার 3 বার টাই বার @ 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এইভাবে তোমাকে কলামগুলো ডিজাইন করতে হবে। তো এটা তো আমরা আগে ডিজাইন করেছি। তো সুতরাং এটা তোমার ডিজাইন এবং ইট শুড বি ফার্নিশড বাই, ডিজাইন বলতে তোমাকে একটা স্কেচ দ্বারা তোমাকে এটাকে বুঝাই দিতে হবে, আমি যেভাবে এখানে দেখালাম। আরেকটা ওয়ার্কশপ এক্সাম্পল আছে তোমাদের বইয়ে, আমরা চলে যাই 9.4 সিলেকশন অফ কলাম সাইজ ফর এ গিভেন রেনফোর্সমেন্ট রেশিও। অর্থাৎ গিভেন রেনফোর্সমেন্ট রেশিও দেওয়া আছে, সাইজ বের করো। অর্থাৎ ওই যে সেকেন্ড অপশন যেটা, ওই অপশন মেথড দিয়ে আমরা বের করবো, একই ইউজিং দ্য সেম চার্ট আমরা ইউজ করতে পারবো। এখানে ডাটা হিসেবে দেওয়া আছে এই কলাম টু বি ডিজাইন টু ক্যারি এ ফ্যাক্টর লোড অফ, এখানে সার্ভিস ডেড লোড লাইভ লোড দেওয়া নেই, একবারে সরাসরি ফ্যাক্টর লোডই দেওয়া আছে। অর্থাৎ এই কলাম ইজ টু বি ডিজাইন টু ক্যারি এ ফ্যাক্টর লোড অফ PU equal to 481 kip and a factor moment of MU equal to 492 kip feet. ইনপুট ডাটা হিসেবে ফ্যাক্টর ভ্যালু দেওয়া আছে, ম্যাটেরিয়াল স্ট্রেংথ 4 and 60 KSI। আচ্ছা, এখানে বলছে কস্ট স্টাডিজ ইন্ডিকেট দ্যাট P is equal to 0.03%, অর্থাৎ 3% স্টিল ইজ অপটিমাম। তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিল যে এখানে 3% স্টিল অপটিমাম হবে, কারণ আমাদের তো অপশন আছে 1% থেকে 8% পর্যন্ত ইউজ করার অপশন আছে। তো সুতরাং বলছে যে 3% ধরো, কারণ ইট ইজ কনসিডার্ড এজ অপটিমাম। এই অবস্থায় ফাইন্ড দ্য রিকোয়ার্ড ডাইমেনশনস B and H, অর্থাৎ কলামের সাইজ বের করো, স্টিল রেশিও দেওয়া আছে, কলামের সাইজ বের করো। বেন্ডিং উইল বি অ্যাবাউট দ্য স্ট্রং অ্যাক্সিস and arrangement of steel will be concentrated in 2 layers. এখানে দেখো তোমাকে দুটা কন্ডিশন দেওয়া আছে, যে বেন্ডিং অ্যাবাউট দ্য স্ট্রং অ্যাক্সিস। এখন কলামের হোয়াট ইজ স্ট্রং অ্যাক্সিস এন্ড হোয়াট ইজ ইয়োর উইক অ্যাক্সিস। স্ট্রং অ্যাক্সিস বলতে দুটো অ্যাক্সিস আছে, এক্স এবং ওয়াই অ্যাক্সিস। যে অ্যাক্সিসে মোমেন্ট ক্যাপাসিটি বেশি ওটাকে বলা হয় স্ট্রং অ্যাক্সিস। অর্থাৎ তুমি যদি একটা কলামের লম্বাটে কলাম হলো, সে ইনফর্ম ডিস্ট্রিবিউটেড রেনফোর্সমেন্ট দেওয়া আছে 15/30 ইঞ্চি কলাম বা 12/20 ইঞ্চি কলাম, ঠিক চারদিকে যদি সমান রেনফোর্সমেন্ট দেওয়া থাকে ইনফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাহলে স্ট্রং অ্যাক্সিস হবে ওয়াই অ্যাক্সিস। অর্থাৎ যদি আমার যদি যেদিকে লম্বা ওই অ্যাক্সিসটা হবে স্ট্রং অ্যাক্সিস। অর্থাৎ যে অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট ক্যাপাসিটি অফ দ্য কলাম উইল বি মোর, সেটা হচ্ছে স্ট্রং অ্যাক্সিস, আর আদার অ্যাক্সিসটা হবে উইক অ্যাক্সিস। এখানে বলা হচ্ছে বেন্ডিং উইল বি about strong axis and arrangement of steel or bars concentrated in 2 layers. ওই যে সেকেন্ড যে নকশাটা বলা হয়েছে 2 লেয়ারের স্টিল থাকবে, অর্থাৎ চারদিকে ডিস্ট্রিবিউটেড লেয়ার থাকবে না, 2 ফেসে 2 লেয়ারের স্টিলটা আছে। adjacent to the outer face of the column, outer face of the column এ 2 সারিতে রেনফোর্সমেন্ট আছে and parallel to the axis of bending, যে অ্যাক্সিসের দা বেন্ডিং হচ্ছে তার প্যারালাল থাকবে। অর্থাৎ আমরা সেকেন্ড যে নকশাটা দেখাচ্ছিলাম ওই রকম ভাবে বেন্ডিং এ তোমার কলাম রেনফোর্সমেন্ট প্লেসমেন্টের ইনফরমেশন দেওয়া আছে। এই মতো অবস্থায় তোমাকে কলাম ডিজাইন করতে হবে। তাহলে আমরা সামারি যদি করি কি আছে, এখানে কি পেলাম, এখানে PU দেওয়া আছে গিভেন,
এমইউ দেওয়া আছে, স্টিল রেশিও দেওয়া আছে 0.03, বেন্ডিং অ্যাবাউট সে ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে, যে আর স্টিলটা দেওয়া আছে শুধু দুই ফেসে স্টিল দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিসের বেন্ডিং হচ্ছে, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল দুই ফেসে স্টিল দেওয়া আছে। এমত অবস্থায় তোমার বি এবং এইচ বের করো, অর্থাৎ কলামের ডাইমেনশন বের করো। এটাই তোমার স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। বুঝতে পারছো প্রবলেমটা কি বলতে চাচ্ছে? এটা বুঝতে পারছো কিনা বলো? স্টেটমেন্টটা বুঝতে পারছো প্রবলেমের কি বলতে চাচ্ছে? স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রসিড করি। কিভাবে একইভাবে আমরা ইউজটা করবো, ট্রায়াল ডাইমেনশন নিয়ে নিলাম আমি, কারণ ওই সেকেন্ড যে পদ্ধতি, আগে এইচ নিতে হবে, ই তো আমার জানা আছে, ই আমি করতে পাবো এমইউ বাই পিইউ, ওটা হচ্ছে ই ইসেন্ট্রিসিটি। তাহলে আমি প্রথমে ট্রায়াল সেকশন ধরি, সে এইচ ইকুয়াল টু 25 ইঞ্চি, তুমি 20 ইঞ্চি ধরো বা 27 ইঞ্চি ধরো বা 15 ইঞ্চি, যেটা ধরো। উইথ কংক্রিট ফেস, কংক্রিট কভার 2.5 ইঞ্চি ধরা হয় ফ্রম দ্য স্টিল সেন্টার, তাহলে 5 ইঞ্চি বাদ দিতে হবে, অর্থাৎ গামা পেয়ে গেলাম, এইচ পাওয়ার সাথে গামা আমি পেয়ে গেলাম, আর সেটা 0.80 হলো। তাহলে আবার কোন টাইপ অফ কার্ভ ইউজ করতে হবে, যে কার্ভগুলা দুই দিকে খালি স্টিল আছে, তাহলে এটা তোমার বইয়ে যে কার্ভটা আছে 0.8 আলা পয়েন্ট, আর এফ টাইম সে এফ হয় 4 এবং 60, এটা এ অ্যাপেন্ডিক্স A11 তোমাদের বই সামনে থাকলে খুঁজে বের কর, এর সাথে ম্যাচ করে, এটা এই ডায়াগ্রামের সাথে ম্যাচ করে, সুতরাং ওই ডায়াগ্রাম আমাকে ইউজ করতে হবে। এখান থেকে ইসেন্ট্রিসিটি বের করো, এমইউ বাই পিইউ, এটা হচ্ছে 12.3 ইঞ্চ, তাহলে এখান থেকে ই বাই এইচ বের করো 0.49, এটা পেলাম। ওই যে ডায়াগ্রাম আমরা দেখলাম 1.1, 0.2, 0.3, 0.4, 0.5, ওই যে ই বাই এইচ লাইনগুলো আছে, তোমরা এটা প্রায় 0.5 লাইনের কাছে বা ইন্টারপোলেশন করে নাও, ঠিক ওই ই বাই এইচ লাইন আসো, আর তোমার স্টিল দেওয়া আছে 0.03 ধরা আছে, তাহলে ফ্রম গ্রাফ A11 উইথ ই বাই এইচ 0.49 and PG equal to 0.03, এই দুটা যে কাট পয়েন্ট আছে, ওখান থেকে তুমি বাম পাশে অর্ডিনেটে চলে যাও, KN এর চলে যাও, KN ভ্যালু পাওয়া যাবে 0.51, তো KN is nothing but PU by phi F times CAG, এখান থেকে তুমি B পেয়ে যাবে, B equal to PU divided by phi FY KN into H, এখান থেকে আমরা 14.5 ইঞ্চি পেলাম। তো এটা তো ইজ নট দ্য প্র্যাকটিক্যাল ডাইমেনশন, এটা আমি 15 ইঞ্চি বানিয়ে নিলাম, তাহলে কলাম সাইজ পেলাম আমি 15/25 ইঞ্চ পেয়ে গেলাম। এখান থেকে স্টিল বের করে নাও, AST আমার তো 3% স্টিল আগে ধরা আছে, এখান থেকে আমি 11.25 ইঞ্চেস স্কয়ার পেলাম, এখানে 1.56, অর্থাৎ নাম্বার 11 বারের ক্রস সেকশন এরিয়াটা ভাগ করলাম, পেলাম 7.21, অর্থাৎ 8 নোস। তাহলে আমরা ইউজ 8 নাম্বার 11 বার, তাহলে এস প্রোভাইডেড আমি দিলাম কত 12.48 ইঞ্চেস স্কয়ার, লাগে 11.25, আমি দিলাম 12.48, সো ওকে, ডিজাইন হয়ে গেল। এখন যদি আমি করতে চাই ল্যাটারাল রেনফোর্সমেন্ট ডিজাইন, দেখো এই যে আমার রেনফোর্সমেন্ট আগে বলা ছিল দুই সাইডে প্লেস করতে হবে, 8টা রড, এদিকে 4টা প্লেস করলাম, এদিকে 4টা প্লেস করলাম। এখন যদি তুমি টাই ডিজাইন করতে চাও, ডিজাইন বলতেই দুটাই বোঝায়, তোমাকে মেন রেনফোর্সমেন্ট এজ ওয়েল অ্যাজ টাই রেনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে। এখানে একটাই ফর্মুলা, এস শুড বি লেস দ্যান ইকুয়াল টু মেন বার ডায়া, এস শুড বি লেস দ্যান ইকুয়াল টু টাই বার ডায়া, এস শুড বি লেস দ্যান ইকুয়াল টু লিস্ট ডাইমেনশন অফ দ্য কলাম। আচ্ছা, তাহলে এইভাবে ক্যালকুলেট করো। এখানে বলো তো একটা ভুল আছে, কি ভুল আছে টাই ডিজাইনে বলো তো, কে বলতে পারে? টাই ডিজাইনে একটু ভুল আছে, কি ভুল আছে বলো, কে বলতে পারো? বলো কি ভুল আছে টাই ডিজাইনে, বলো কি ভুল আছে বলো তো। আর নাম্বার 10 এর বেশি হইলে এখানে 4 নাম্বার বার ইউজ করতে হবে। রাইট রাইট, এটাই ভুল আছে, আমার এটা ভুল হয়েছে, কারণ এটা হবে নাম্বার 4 বার, এটা কিন্তু সবাই কিন্তু ভালো বুঝে নাও, কারণ আমাদের বলা আছে মেন বার 10 এর উপরে গেলেই তোমাকে অ্যাটলিস্ট নাম্বার 4 বার ইউজ করতে হবে। যদি এটা আমি তখন আমার ভুল হয়েছে, এটাকে করতে হবে নাম্বার 4 বার, এটা বইয়ে যেহেতু দেওয়া নেই আমি এটা বাড়তি করেছি, এটা নাম্বার 4 ধরো, ধরে এটা তো ঠিকই থাকবে, এখানে হবে 4/8, অর্থাৎ এটা 24 ইঞ্চি হবে, আর এটা হবে 15 ইঞ্চি, যদিও এটা গভর্ন করছে
ডিজাইন ঠিকই থাকবে, কিন্তু এই ইনফরমেশনটা ভুল আছে। দ্যাট শুড বি 4/8 ইঞ্চি, এবং এখানে নাম্বার 4 ডায়াবার at tie at the rate of 15 ইঞ্চি সেন্টিমিটার। বুঝতে পারছো? এখন আমার মনে হয় এখানে বোঝার কিছুই নাই। আর কোনো প্রবলেম কারো থাকলে তোমরা আলাপ করতে পারো। কোনো প্রবলেম আছে কারো রিগার্ডিং কলাম ডিজাইন ইউজিং ডিজাইন চার্টস বা হেডস যেটাই বলো? তাই বলে পরীক্ষায় কিন্তু আবার এই চার্ট গুলা দেওয়া থাকে না। স্যার আমার একটা স্যার প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এইখানে যে স্যার শর্টার ডিসটেন্সটা সেটা স্যার 14.5 ইঞ্চি, তো স্যার দুই পাশ থেকে যদি ক্লিয়ার কভার 5 ইঞ্চি বাদ দেই সব মিলে, তো স্যার মানে এখানে চারটা যদি পরে বাদ প্লেস করি তো স্যার জায়গাগুলো খুব কনজাস্টেড হয়ে গেল না স্যার? যদি দুইটা লেয়ার দেখো এখানে দেখো, হ্যাঁ 15 ইঞ্চি আছে তো, এই যে 15 ইঞ্চি দেখো, ঠিক আছে? দেখতে পাচ্ছ 15 ইঞ্চি? জি স্যার। হ্যাঁ, এখানে সেন্টার থেকে দিকে 2.5 ইঞ্চি, সেন্টার থেকে 2.5 ইঞ্চি বাদ দাও, তাহলে কত থাকে? 10 ইঞ্চি। 10 ইঞ্চি। কয়টা গ্যাপ আছে? 1 2 3, 3টা ভাগ দাও, 3.33, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হচ্ছে আরো 1 ইঞ্চি বাদ দাও, তাহলে 2.3, আরো 0.3 বাদ দাও, তাও 2 ইঞ্চি ক্লিয়ার গ্যাপ আছে। বুঝতে পারছো কি না? দুটা বারের মধ্যে কতটুকু গ্যাপ থাকতে হয় বলো তো? মিনিমাম বার ডায়ামিটার বা 1 ইঞ্চি, মিনিমাম বার ডায়ামিটার বা 1 ইঞ্চি গ্যাপ থাকতে হবে। তো মিনিমাম বার ডায়ামিটার কত? 11/8, তার থেকে তো বেশি আছে গ্যাপ, সুতরাং ইজ নট প্রবলেম। বুঝতে পারছো কি না বলো? জি স্যার বুঝতে পারছি, মানে আরেকটু ছোট হয়ে গেলে সমস্যা হয়ে যেত। সমস্যা হয়ে যেত, সেটা তুমি অপশন আছে, বড় 18 নম্বর বার ইউজ করো, 14 নম্বর বার ইউজ করো, অসুবিধা কি? ঠিক আছে? বুঝতে পারছি। যাক, আমরা মনে হয় অন্যের কারো কোনো সমস্যা থাকলে বলো। এটা তোমাদের বই দেখো, প্রবলেম করা আছে, ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে, এই যে বারবার গুলো মিলে যাচ্ছে, দেখো এখানে গ্রাফ, এই যে 0.8 মিলে গেল, যে 0.8 মিলে যাচ্ছে এখানে, ঠিক আছে? একটু হতো তখন কি করতে? ওই চার্ট তো পাওয়া যায় না, এটা সাধারণত একটা ইন্টারভাল 0.8, 0.85, 0.9 এভাবে থাকে, তখন কি করতে হবে বলো? সে তুমি এমন একটা ট্রায়াল ডাইমেনশন ধরেছো যেখানে তুমি পারলে 8.83, তখন তুমি তো ডাইরেক্ট কোনো চার্ট পাবে না, তুমি পাচ্ছ 0.8, তুমি পাচ্ছ 0.85, তখন কি করতে হবে বলো? কি করবে তখন? তখন তোমাকে যেটা করতে হবে, 0.8 এর ভ্যালু নিবা, 0.85 এর ভ্যালু নিয়ে অ্যাভারেজ করে ফেলবা, বা ওটার মধ্যে ইন্টারপোলেট করবা, ঠিক আছে? ওই দুই চার্টেরই হেল্প নিতে হবে। 0.8 থেকে ওই ভ্যালুটা নিলে, আবার 0.85 থেকে ওই ভ্যালুটা নিলে, ঠিক মাঝামাঝি যদি তোমার পয়েন্টটা হয় তাহলে অ্যাভারেজ করলে হবে। আর যদি এটা 0.82, আরেকটা আছে 0.85, তাহলে ওইভাবে ইন্টারপোলেশন করে নিবা, দেন দ্যাট উইল বি ইয়োর কারেক্ট রেজাল্ট। ঠিক আছে? এইভাবে তোমাদের করতে হবে। নেক্সট ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যদি স্যার একটা রাউন্ড ফিগারে রাখতে চাই 0.80 বা 0.90, তাহলে কি স্যার এখানে ক্লিয়ার কভারে কোনো চেঞ্জ করা যাবে? যে স্যার আমি ক্লিয়ার কভারটা বাড়ায় কমে আসলে 80 বা 90 করতে চাই। না, কেন করবে তুমি? তোমার তো দরকার নেই ক্লিয়ার কভার। কি তুমি ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, 1.5 ইঞ্চি কম্পোজ ক্লিয়ার কভার লাগে, আর বার সাইজ উপর এটা রাউন্ড ফিগার 2.5 ধরা আছে, এটাই রাখো, অসুবিধা কি? তোমার তো চার্ট তুমি ওখানে ইন্টারপোলেট করো, সমস্যা কি? তোমাকে চার্টের পিছনে ধরতো, তোমার তো দুটা চার্টে ভ্যালু নেবে, নিয়ে ইউ ইন্টারপোলেট দিস। যাক, আমরা এখন নেক্সটে চলে যাই। এইবার আমরা যাব বায়াক্সিয়াল বেন্ডিং কেসে, এটাতে চলে যাই আমরা। এখন পর্যন্ত আমরা বায়াক্সিয়াল বেন্ডিং, এটা দেখো অ্যাকচুয়ালি প্রথম আমরা স্টার্ট করেছিলাম অ্যাক্সিয়ালি লোডেড কলাম। আমরা প্রথমে অ্যাক্সিয়ালি লোডেড কলাম সম্বন্ধে আলাপ করেছিলাম, ওর কিছু প্রবলেম আমরা সলভ করেছি যেখানে কোনো বেন্ডিং মোমেন্ট থাকে না, বাট দ্যাট ওয়াজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। Practically all the columns are having bending moment associated with it. আবার আরেক সেন্সে বলা যায় যে কোনো কলাম শুধু একদিকে বেন্ডিং হবে, এটাও ইট ইজ নট প্র্যাকটিক্যালি ট্রু। কারণ একটা কলাম দিক থেকে এটা টায়ার্ড দা উইথ বিম ইন টু ডিরেকশনস, এক ডিরেকশনে বিম থাকে, আবার ওয়াই ডিরেকশনে তোমার বিম থাকে, তো দুই বিম থেকে এটা টায়ার্ড থাকে। তো এটা থাকতে হলে কি হবে? দুই অ্যাক্সিসে বেন্ডিং মোমেন্ট আসবে। হ্যাঁ, অনেক সময় হয় কি সিমেট্রিক্যাল কেসের জন্য একবারে যদি একটা সেন্টার কলাম হয় এবং চারদিকে যদি কলামগুলো সিমেট্রিক্যালি প্লেস থাকে, আর যদি থিওরিটিক্যালি কোনো লাইভ লোড না থাকে,
এমন সময় কোনো লাইভ লোড নেই, তাহলে ইট ইজ দ্য এক্সাম্পল অফ পিওর অ্যাক্সিয়ালি লোডেড কলাম। আচ্ছা, আবার যদি এমন হতে পারে দুই পাশে দুটার দিকে ডিসিমিলার বেন্ডিং মোমেন্ট আছে, অর্থাৎ একদিকে ক্লাস হচ্ছে আর দিকে ক্লাস হচ্ছে না, ইন কেস অফ একাডেমিক বিল্ডিং, বা আর দুই দিকে ইকুয়ালি ক্লাস হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে এক্স অ্যাক্সিসে সে দুই দিকে মুভমেন্ট ক্যান্সেল করছে, বিমের মুভমেন্ট ক্যান্সেল করে তোমার কলামে এক অ্যাক্সিসের মুভমেন্ট আসছে না, কিন্তু আরেক সাইডে আরেক অ্যাক্সিসের মুভমেন্ট আছে, কারণ এক সাইডে শুধু ডেড লোড আছে, কোনো ক্লাস হচ্ছে না, আরেক সাইডে যে ক্লাসরুম আছে কোনো ফুল ক্লাস হচ্ছে, তাহলে লাইভ লোডের কারণে ওইদিকে একটা মুভমেন্ট আসবে। তো সুতরাং এটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং কেস, জাস্ট বোঝার জন্য। কিন্তু ইভেন খালি ডেড লোডের আন্ডারে হলেও তোমার বেন্ডিং মুভমেন্ট থাকবে, কারণ তোমার থিওরিটিক্যালি যে চিন্তা করছো যে একই প্লেসমেন্ট আছে, এদিকে 10 ফিট 10 ফিট পরপর কলাম আছে, ওদিকেও তোমার 15 ফিট কলাম আছে দূরে দূরে, কিন্তু ওই 15 ফিট দেখো ম্যাপতে গেলে দেখবে যে 1 ইঞ্চি কম, কোনোটা তারপর 1 ইঞ্চি বেশি। তো সুতরাং প্র্যাকটিক্যালি ডিউ টু দ্য কনস্ট্রাকশন এরর হোক আর যে কোনো কারণ হোক, অল দ্য কলামস আর টু সাম এক্সটেন্ট বাইঅ্যাক্সিয়াল বেন্ডেড কলাম, অর্থাৎ একটা কলামের থিওরিটিক্যালি দুই দিকেই তোমার বেন্ডিং আসবে। হ্যাঁ, কতগুলো প্র্যাকটিক্যাল কেসে বা অন দ্য লোকেশন অফ দ্য কলাম এটা হতে পারে যে একদিকে বেন্ডিং মোমেন্ট সবসময় বেশি, আরেকদিকে বেন্ডিং মোমেন্ট নেই। সো দ্যাট মে বি কনসিডার্ড অ্যাজ দ্য column subject to uniaxial bending, but in most of the cases you have to consider the column with biaxial bending. দুই দিকে যদি বেন্ডিং থাকে, একদিন তো পরে আসলাম শুধু একদিকে বেন্ডিং কেস, and we have drawn the strength tension curve and the ready-made charts are there. We can take the use of the ready-made chart to solve the problem. In that case, column X subject to axial loading as well as uniaxial bending. Now, the practical case is that all the columns are biaxial bended. Then how to solve this column? সেটা আমরা দেখব। এখানে দেখো অবশ্যই এটা একটু জটিল হবে। ফিগার 9-16 এই যে ফিগার তোমরা দেখছো তোমাদের সেম বইয়ে, ইট ইজ কপিড ফ্রম বুকস। এখানে আমরা আলাপ করতে পারি কিভাবে স্ট্রেন্থ ইন্টারসেকশন কার্ভটা আমরা বুঝাতে পারি ফর দ্য কেস অফ biaxial bending কেস। এই যা দেখো, প্রথমে কেস এ দেখো, কেস এ যে এটা y axis and this is your x axis and load has been placed on x axis, so it is the uniaxial case. Bending কোন axis হবে? y axis এ bending হবে, and this is the neutral axis. এই যে একটা neutral axis, এই সাইডটা আছে under compression and that side is under tension, and this is the ex is the eccentricity bending about y axis. So this is the case A and it is represented in that diagram as A. পরে আসতেছে আমরা এটা। তো এটা একটা uniaxial bending case, bending about y axis. Similarly, same column, the load has been placed over y axis. এই ক্ষেত্রে কি হবে? The eccentricity is EY, so bending obviously will be about x axis. তাহলে কি হবে? Say then this is the your depth of neutral axis and that value is your C value, এবং সেই ক্ষেত্রে এটা under compression, this part and this part is under tension. তাহলে এটাও uniaxial bending case and bending about x axis, এবং এটা কেস বি। এখানে যদি এই ডায়াগ্রাম আমরা দেখি, this is the case B. আচ্ছা, পরে এখানে আসো, এখানে this is the same column but load has been placed over here, অর্থাৎ it is neither on x axis nor on y axis, এবং it has got the eccentricity EY and in this direction it is EX. তাহলে কি হবে? এবার দুই অ্যাক্সিসে বেন্ডিং আছে, অর্থাৎ EX EY দুটাই প্রেজেন্ট, অর্থাৎ বেন্ডিং অ্যাবাউট বোথ দ্য অ্যাক্সিস। এই ক্ষেত্রে দেখো এই PN এই এটা জয়েন দ্যাট লাইন ফ্রম সেন্টার অফ দ্য কলাম, ইট ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ ল্যামডা, এবং এটা এই যে নিউট্রাল অ্যাক্সিস যেটা আছে, দিস ইজ দ্য ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস C ভ্যালু and it is a diagonal line and it is making an angle theta. আচ্ছা, এটাকে বলা হচ্ছে biaxially loaded column. প্ল্যানে যদি আমরা দেখি পজিশন অফ লোকেশন অফ সবগুলো যদি দেখায়, দিস ইজ দ্য কেস C. নাও ইউ কাম ফ্রম দ্য স্ট্রেন্থ ইন্টারসেকশন কার্ভ। প্রথমে এই দুটা কেস ইউনিঅ্যাক্সিয়াল, অর্থাৎ একটা সারফেসে এটাকে ব্যাখ্যা করা যায়। যেমন প্রথম ছিল এটা এটা এই অ্যাক্সিস এই অ্যাক্সিস, এর সাপেক্ষে দিস ইজ দ্য কেস এ, অর্থাৎ ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং ছিল এই লাইনটা কেস এ, এই যে দেখানো হলো। সিমিলারলি আমরা যদি এ অ্যাক্সিস আর এ অ্যাক্সিস চিন্তা করি,
তাহলে দিস ইজ দ্য স্ট্রেংথ ইন্টারসেকশন কার্ভ ফর কেস বি। এখন যদি বোথ অ্যাক্সিস চিন্তা করি, অর্থাৎ এইবার দিস অ্যাক্সিস টুগেদার উইথ mnx আর mny 3 ডাইমেনশনাল ফিগার চিন্তা করি, সে ইন বিটুইন এই লাইন আর এই লাইনের মাঝখান দিয়ে একটা লাইন আসবে, দিস ইজ দ্য কার্ভ represent the case C. This is the strength intersection curve of column section subject to biaxial bending. So এটা biaxial bending, এটা হচ্ছে 3 dimensional কেসটা চলে আসতেছে। এবং এখানে plan of constant Pn, so this is the point, এটা হচ্ছে mn x0 and this is the point mn y0, আমরা পরে আসবো this. So আমরা একটা আইডিয়া পেলাম যে biaxial bending হলে how does the shape of the strength intersection curve can be represented, এই যে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, অর্থাৎ এটা আর প্লেনে থাকবে না, একটা সিঙ্গেল প্লেনে থাকছে না, ইট ইজ 3 ডাইমেনশনাল ফিগার নাও। এখন হাউ টু সলভ দিস প্রবলেম, এই যে তুমি মাঝখান দিয়ে যে একটা লাইন পেলাম, ইট ইজ নাইদার ইন xy নাইদার ইন xz, দ্য মাঝে একটা ইয়াতে থাকলো এই সারফেসটা, হাউ দ্যাট সারফেস ক্যান বি ডিফাইন, এবং এই সারফেসটা ডিফাইন করেই তোমাকে প্রবলেমটা সলভ করতে হবে। যেমন এখানে আমি যে কথাগুলো বললাম এখানে সুন্দরভাবে তোমাদের লেখা আছে, তো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, যদিও এটা অত সহজ না ওটার মতো। এখানে 3 ধরনের মোমেন্ট আসবে, যেমন লোড পিউ তে আসলো আলটিমেট লোড, mu x অর্থাৎ মোমেন্ট অ্যাবাউট x অ্যাক্সিস, mu y মোমেন্ট অ্যাবাউট y অ্যাক্সিস, দুটো অ্যাক্সিসে এবার মোমেন্ট আছে, লোড তো আছে, টুগেদার উইথ লোড। না হাউ টু সলভ দিস প্রবলেম অর হাউ টু draw the strength intersection curve, বা how by using the strength intersection curve we can design the column. এটার দুটো মেথড আছে টু সলভ দ্য প্রবলেম, একটা হচ্ছে লোড কন্ট্রোল মেথড আর একটা হচ্ছে রিসিপ্রোকাল লোড মেথড। এটা হচ্ছে সব এই দুটা মেথডের সাহায্যে এই প্রবলেমগুলো সলভ করা যায়, অর্থাৎ উই ক্যান ডিজাইন দ্য কলাম সাবজেক্ট টু biaxial bending by using load control methods and another reciprocal load method. আমরা আগে লোড কন্ট্রোল মেথড দিয়ে আমরা ডিফাইন করতে পারি, সেটা তোমরা দেখো। অর্থাৎ ওই ফিলোড দ্য জেনারেল ফর্ম অফ দিস কার্ভ, ওই যে কার্ভসটা পেলাম strength intersection curves can be approximated by a non-dimensional interaction equations by this, এই ইকুয়েশন দ্বারা ওই কার্ভটাকে ডিফাইন করা যায়। কি আছে এখানে, যেটা তোমাদের বইয়ে 9-18 দ্বারা ডিফাইন করা আছে, এটা হচ্ছে mnx অর্থাৎ মোমেন্ট অ্যাবাউট x অ্যাক্সিস, এটা ডিভাইড বাই mnx0 মোমেন্ট অ্যাবাউট x অ্যাক্সিস when y অ্যাক্সিস মোমেন্ট ইজ 0। এটা কিন্তু খেয়াল, নিচে গুলো ব্যাখ্যা করা আছে, আমি এখানে আবার আসি। mny অর্থাৎ মোমেন্ট অ্যাবাউট y অ্যাক্সিস যখন x অ্যাক্সিসে মোমেন্টটা আছে, আর mny0 হচ্ছে ওই mn0 mny ভ্যালু যখন অন্য অ্যাক্সিসে অর্থাৎ x অ্যাক্সিসে মোমেন্ট থাকবে না, তাহলে 0 ভ্যালু, তার উপর এটা টু দি পাওয়ার আলফা 1, এখানে টু দি পাওয়ার আলফা 2, দ্যাট শুড বি ইকুয়াল টু 1। দিস ইজ ইয়োর ইন্টারেকশন ইকুয়েশন উইথ সারফেসটা। এখানে mn, এই যে mnx অর্থাৎ মোমেন্ট অ্যাবাউট x অ্যাক্সিস pn ইনটু ay, mnx0 ইজ দ্যাট mnx যখন mny আদার অ্যাক্সিসে মোমেন্ট 0। Similarly, mny equal pn into x, mny0 is a particular value of mny when mnx equal to 0. তাহলে এই ইকুয়েশন আমরা পেলাম। আর এক্সপোনেন্ট যে দুটো আছে আলফা and alpha 2 are the exponents depending on the column dimensions, amount and distribution of reinforcement, stress and characteristics of steel and concrete, amount of concrete cover, size of the transverse ties on spirals, এর উপর তোমার আলফা এবং আলফা 2 এক্সপোনেন্ট গুলো ভ্যালু নির্ভর করে। প্র্যাকটিক্যাল কেসে আমরা আলফা 1 and আলফা 2 মেক দিস টু ইকুয়াল টু আলফা, এন্ড যদি আমরা আলফাতে নিয়ে যাই এবং ফর ভেরিয়াস আলফা ভ্যালুজ দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ যদি ফিগারে রিপ্রেজেন্ট করা যায়, এটা এইভাবে দেখা যাবে। এই যে এটা দেখো mny বাই mny0, এটা mnx বাই mnx0, এটাকে যদি আমি প্লট করি এটা দেখা যাবে ফর ডিফারেন্ট ভ্যালু অফ আলফা। আলফা 1 হলে অবশ্যই এটা একটা স্ট্রেট লাইন হবে 1.46234,
বিভিন্ন আলফা ভ্যালুর জন্য এইরকম কার্ভগুলো আমরা পাবো। অর্থাৎ ইকুয়েশনটা ক্যান বি রিপ্রেজেন্টেড ইন দিস ফর্ম। ওই যে ইকুয়েশনটা আমরা কিছুক্ষণ আগে লিখলাম এভাবে লেখা যায়। যদিও আমরা সাধারণত ফর প্র্যাকটিক্যাল কেসেস আলফা ইজ টেকেন অ্যাজ 1.15। পরে প্রবলেম সলিউশনের সময় আমরা এটা দেখব কিভাবে হাউ টু ইউজ দ্যাট ইকুয়েশন। ওই যে আগে যে ইকুয়েশনটা লিখলাম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইন কেস অফ ব্যাকশেল কলাম, হাউ টু ইউজ দ্যাট ইকুয়েশন আমরা কিভাবে ইউজ করব। আচ্ছা, প্রথমে এই ভ্যালুগুলা ইনপুট ডাটা হিসেবে আসবে। প্রসিডিউরাল স্টেপস, ভ্যালুজ অফ পিইউ, এমইউএক্স, এমইউওয়াই ফ্রম দ্য অ্যানালিসিস অফ দ্য স্ট্রাকচার। এটা কিন্তু বই আবার এইভাবে স্টেপ আকারে লেখা নেয়, একটা প্যারার মধ্যে আমি এটা তোমাদের বোঝার সুবিধার্থে স্টেপ আকারে লিখে নিয়েছি, তোমরা ওইভাবে স্টেপ আকারে লিখে নিও, তাহলে সুবিধা হবে। দ্য ভ্যালুজ স্টেপ, প্রসিডিউরাল স্টেপ, এই ভ্যালুগুলো ইনপুট ডাটা হিসাবে স্ট্রাকচার অ্যানালিসিস থেকে পাওয়া যাবে। তাহলে প্রথমে তোমাকে ডিজাইন মানে তোমাকে একটা ট্রায়াল সেকশন অ্যাসিউম করবে। the values of mn x0 and mn y0 এগুলা কিন্তু ইনঅ্যাকশিয়াল কেস, যখন অন্য অ্যাক্সিসে মোমেন্ট থাকে না, এগুলা মোমেন্ট কিন্তু ইনঅ্যাকশিয়াল মোমেন্টস। এটা বের করে নাও ওই ট্রায়াল সেকশনের জন্য করসপন্ডিং টু দা লোড পিইউ বাই ফাই। তোমার পিইউ এবং বাই ফাই ভ্যালুর জন্য এই দুটা ভ্যালু তুমি বের করে নাও ফ্রম ইনঅ্যাকশিয়াল চার্ট, ক্যান বি ইজিলি ফাউন্ড বাই ইউজুয়াল মেথডস অফ ইনঅ্যাকশিয়াল বেন্ডিং। ওই যে বেন্ডিং এর যে চার্টগুলো আছে আমরা কিছুদিন আগে এক্সারসাইজ করে আসলাম, ওই ইনঅ্যাকশিয়াল কেসগুলা ধরে আমি এই দুটা বের করতে পারবো, কারণ এই প্যারামিটার গুলো কিন্তু ইনঅ্যাকশিয়াল মোমেন্ট। যখন আমরা প্রবলেম সলভ করব দেখবো তখন আরো ক্লিয়ার হবে। অর্থাৎ ইউজিং দ্য সেম ইনঅ্যাকশিয়াল চার্টস যেটা আমরা এক্ষুনি আলাপ করে আসলাম, ওটা দিয়ে আমাকে mn x0, mn x0, mn y0 ভ্যালু আমি বের করে নেব ওই চার্ট থেকে। এখন রিপ্লেক্স ওই যে mn x and mn x আমরা কি লিখতে পারি, mn x ইকুয়াল টু mux বাই ফাই, কারণ এটা হচ্ছে নমিনাল স্ট্রেংথ, মোমেন্ট স্ট্রেংথ। এটা কিন্তু আমি রিকোয়ার্ড মোমেন্ট স্ট্রেংথ ট্রান্সফার করি ইউ তে নিয়ে যায়, তাহলে ফাইদা ভাগ করতে হয়। সিমিলারলি mn y কে রিপ্লেস করো mu y বাই ফাই, কারণ এটা ইকুয়াল টু এটা লেখা যায় এবং এটা ইকুয়াল টু এখানে লেখা যায়। ওই ইকুয়েশনে বসাও, কোন ইকুয়েশনে এক্ষুনি যেটা আমরা দেখলাম, এই যে অর্থাৎ যেটা বলা হচ্ছে এই দুটা ভ্যালু আমি ইনিশিয়াল চার্টে বের করে নিলাম। mn x এর বদলে লেখো mux বাই ফাই, mn y এর স্থলে লেখো mu y বাই ফাই, লেখে ইউ সলভ দিস। কিংবা অর আরেকটা অপশন আছে, এইভাবে করা যায় যে প্রথমটাই ধরো and use alpha 1 equal to alpha 2 equal to alpha, একটা আলফা ধরো, সাধারণত আলফা আমরা একটা পার্টিকুলার ভ্যালু ধরা হয় 1.15 ধরে ইউ চেক ওই ইকুয়েশনটা সলভ করো এবং ডান পাশে ছিল ইকুয়াল টু 1, এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট ওই কার্ভের আউটার পেরিফেরি, এটা শুড বি লেস দ্যান ইকুয়াল টু 1। যদি 1 এর বেশি হয়ে যায় 1 এর থেকে, তাহলে বলো যে তোমার সেকশনটা ধরা ঠিক হয়নি, ইউ গো ফর নেক্সট ট্রায়াল। আইদার সেকশন ঠিক রাখো, দেখো তোমাকে স্টিল বাড়াতে হবে, কিংবা স্টিল যাই আছে তুমি সেকশনটা বাড়ায় ধরলে তাহলে তোমার ওটা ইকুয়াল টু 1 বা 1 এর নিচে আসবে। ইফ নট স্যাটিসফাইং, গো ফর নেক্সট ট্রায়াল এন্ড রিপিট দ্য হোল স্টেপ অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তাহলে ইজিলি এইভাবে তুমি সলভ করতে পারবে। আমরা একটা প্রবলেম করব, সেটা তাহলে আরো ইজি হবে। আরেকটা পদ্ধতি আমরা আগে বলে নিই, এটা একটা পদ্ধতি, রেসিপ্রোকাল লোড মেথড, আর্টিকেল 913 এটা কভার করা আছে। ওটা যেমন মোমেন্ট নিয়ে এক্সপ্রেশনটা ছিল, একটা ইকুয়েশন ছিল, এখানকার ইকুয়েশন থাকবে ইন টার্মস অফ লোড। এই জন্য এখানে রেসিপ্রোকাল লোড বলা হচ্ছে। ইট ওয়াজ ইনিশিয়েটেড বা এটা ফার্স্টলি প্রপোজড বাই ব্রেসলার, সায়েন্টিস্ট ব্রেসলার, সে এই ইকুয়েশনটা দিয়েছিল। এই জন্য ব্রেসলার রেসিপ্রোকাল লোড মেথডস বলা হয়। আমরা প্রথমে এখানে ওই লেখাগুলো আছে, যেটা ব্যাখ্যাগুলো আছে সেটা আমরা দেখবো ছবির থেকে। এখানে আমরা আগে ইকুয়েশনটা দেখে নিই। এই যে ব্রেসলারস রেসিপ্রোকাল লোড ইকুয়েশনস, ওই যে কার্ভ সারফেসের ওটা লোড ইকুয়েশন হিসাবে এক্সপ্রেস করা যায়। From the geometry of the approximating plane, it can be shown that 1 by Pn, এটা হবে 1 by Pn should be greater than equal to, এখানে আমি চিহ্নটা ফ্লুইড মারা পড়া বসানো হয়নি, ইকুয়াল টু লিখতে পারো বা গ্রেটার দেন, বা it should be equal to 1 by Pn x0 plus 1 by Pn y0, এখানে হবে মাইনাস চিহ্ন, বই তোমাদের আছে, বই ভালো করে দেখে নাও, মাইনাস 1 by P0। এখন এটা তোমাদের বই ইকুয়েশন 919,
তো এই টার্মগুলা কি দেখো, পিএন তো নমিনাল লোড, নমিনাল ভ্যালু যে ট্রায়াল সেকশন আমরা ধরবো তার নমিনাল লোড ক্যারিং ক্যাপাসিটি আন্ডার ব্যাকশাল বেন্ডিং, যখন দুই দিকে বেন্ডিং আছে। এই যে এটা PNY0, জিরো বলতে এটা ইনঅ্যাকশাল কেস, নমিনাল লোড ওই কলামে হয় EX ইজ প্রেজেন্ট, অর্থাৎ Y অ্যাক্সিসে বেন্ডিং আছে কিন্তু X অ্যাক্সিসে বেন্ডিং নাই, EY ইকুয়াল টু 0, অর্থাৎ ইনঅ্যাকশাল বেন্ডিং যখন আছে তখন সেই লোডটাকে আমরা বলবো P1Y0, আর PN-টা হচ্ছে যখন বোথ অ্যাক্সিসে লোড থাকবে। Similarly, PNX0 is the nominal load when only EY is present, EX0, অর্থাৎ শুধু একদিকে মোমেন্ট আছে, সেই অবস্থায় লোড ক্যারিং ক্যাপাসিটি, এটা হচ্ছে PNX0। আর P0 হচ্ছে কমপ্লিটলি কনসেন্ট্রিক্যালি লোডেড কন্ডিশন, নমিনাল লোড ফর কনসেন্ট্রিক্যালি লোডেড কলাম, অর্থাৎ যখন EX EY দুটাই 0 থাকবে। অর্থাৎ এই ভ্যালুগুলা আবার তোমাকে ইউনিঅ্যাক্সিয়াল চার্ট থেকে এই ভ্যালুগুলা বের করতে হবে, PNY0 PNX0 বের করে ইউ পুট অল দ্য ইনফরমেশন হিয়ার, বের করার পর তুমি ওখান থেকে PN বের করো, এবং PN আরেকটা বাউন্ডারি কন্ডিশন, এই PN শুড বি অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু 0.1 ইনটু P0। এখান থেকে PN-টা বের করে তুমি 5PN বের করে দেখো তোমার PU-র সাথে মিলিয়ে দেখতে হবে যে এটা স্যাটিসফাই করছে কিনা। যদি আমরা এই যে এখানে তোমার যে ইকুয়েশনটা ডেভেলপ করা আছে অন দ্য বেসিস অফ দ্যাট ফিগার, এই ফিগার ওটা ছিল ফেলিওর প্লেনের মোমেন্টের উপর নির্ভর করে, এটা হচ্ছে লোডের উপর নির্ভর করে বেসলারস ইকুয়েশনটা ডেভেলপ করা আছে। তোমরা ইকুয়েশনটা জানলেই হবে এবং ইকুয়েশনটা হাউ টু ইউজ দ্যাট ইকুয়েশন এটা জানলে হবে। প্রসিডিউরাল স্টেপস এটাও বইয়ের থেকে আমি নিয়েছি, যদি এইভাবে 1-2 করা নাই, একটা প্যারার মধ্যে লেখা আছে, ইউ মেক ইউর অন নোট। গেট দ্য ইনফরমেশন about PU, MU and MOI from the analysis of the structure, এটা হচ্ছে ইনপুট ডাটা তোমার দেওয়া থাকবে, হয় PU দেওয়া আছে ওখানে EX EY ভ্যালু দেওয়া আছে, ওখান থেকে তুমি MUX MUY বের করে নিতে পারবে। আবার কনসিডার এ ট্রায়াল সেকশন, এই ভ্যালুগুলোর উপর নির্ভর করে, এই যে PU MUX MUR ভ্যালু নির্ভর করে ইউ টেক এ ট্রায়াল সেকশন, একটা নিয়ে নাও। নিয়ে ট্রায়াল সেকশন নেওয়ার সাথে তুমি জানো কি এজি জানো, হ্যাঁ এইচ জানো, যেহেতু তুমি EH জানো, গামা বের করতে পারো, এইচ জানার সাথে ইউ ক্যান ক্যালকুলেট ইউর গামা ভ্যালু। পিজি ট্রায়াল সেকশন নিছো মানে তুমি পিজিও জানো, তুমি ট্রায়াল সেকশন পিজি তুমি বের করে নিতে পারো, 1% থেকে 8% তুমি যে কোনটা স্টিল ধরে নিতে পারো, এটসেট্রা। আচ্ছা, আর EX EY তো তোমার এমনি জানাই থাকবে ইনপুট ডাটা হিসেবে, যেহেতু এগুলো আছে। MX কে PU দা ভাগ করলে EY পাবা, MY কে PU দা ভাগ করলে EX পাওয়া যাবে। আচ্ছা, এইবার find the competition, find by competition or from design charts, তুমি ওই যে যখনই গামা ফিক্সড হয়ে গেল আর ম্যাটার স্ট্রেংথ জানা আছে, ইউ সিলেক্ট এ পার্টিকুলার চার্টে চলে গেলে the nominal loads PNX0 and PNY0 for uniaxial bending case around X and Y axis, অর্থাৎ X axis এর সাপেক্ষে বেন্ডিং কনসিডার করলে ওই চার্টে তুমি PNX0 ভ্যালু পাবো। Similarly, consider bending about y-axis করলে will get PNY0 and the nominal load P0 constant load ক্ষেত্রে যখন E equal to 0, অর্থাৎ একবারে y-axis থেকে এই ভ্যালুগুলা তুমি পেয়ে যাবা, P0 পাবা, PNX0 পাবা, PNY0 পাবা চার্ট থেকে। Substitute the values in that equation, এটা পাওয়ার পর এই ভ্যালু জানা, এই ভ্যালু জানা, এই ভ্যালু এটা বসাও, বসে এখান থেকে PN ক্যালকুলেট করো to get the only value PN. Next step হচ্ছে check the design condition, 5PN should be greater than equal to PU, এটা চেক করে নাও। 5 যেহেতু এটা টাইট কলাম হলে 0.65 দিয়ে গুণ করে নাও, এটা PN এর থেকে বেশি কিনা PU এর থেকে, যদি বেশি বা সমান হয় ইউর ডিজাইন ইজ ওকে, যদি না হয় তাহলে গো ফর নেক্সট ট্রায়াল। এইভাবে তোমাকে এটা করতে হবে। তাহলে আমরা দুটা মেথড জানলাম, এখন দেখো এটাকে আমি আগে ইমপ্লিমেন্ট করিনি, কিভাবে ইমপ্লিমেন্ট করলে দেখবে কিভাবে সহজে ব্যাকশাল কলামগুলা সলভ করা যায়। এক্সাম্পল 9.5 এ আসো, এটা বইয়ের করা প্রবলেম, ডিজাইন অফ কলাম ব্যাকশাল ফর ব্যাকশাল বেন্ডিং, অর্থাৎ একটা কলাম ব্যাকশাল বেন্ডিং এ দেওয়া আছে, তুমি এটা ডিজাইন করো, অর্থাৎ স্টিল বের করো বা সাইজ বের করো, করতে হবে। তাহলে দেখি আমরা স্টেটমেন্টটা দেখি। 12/20 ইঞ্চি কলাম, এই কলামটা হচ্ছে 12/20 ইঞ্চি কলাম, শোন ইন ফিগারটাও দেখি সাইড বাই সাইড। এই যে 12/20 ইঞ্চি কলাম, 12 এদিকে 20 ইঞ্চি কলাম, এটা is reinforced with 8 number 9 bars arranged around the column perimeter.
ট্রায়াল সেকশন, এটা একটা ট্রায়াল সেকশন তোমার জন্য দিয়ে দিছে, নাও দিয়ে থাকতে পারে, তোমার লোডের উপর নির্ভর করে, মোমেন্টের উপর নির্ভর করে ইউ ক্যান টেক এ ট্রায়াল সেকশন অলসো, তুমি একটা ট্রায়াল সেকশন ধরতেও পারো। এরা ফর রেফারেন্স তোমাকে একটা ট্রায়াল সেকশন দিয়ে দিছে, যেমন এদিকে 12 ইঞ্চি এদিকে 20 ইঞ্চি একটা ট্রায়াল সেকশন দিছে এবং 8টা নাম্বার 9 বার দেওয়া আছে, এই যে 8টা নাম্বার 9 বার, এই যে এদিকে 3টা এদিকে 3টা মাঝখানে 2টা সিমেট্রিক্যাল প্লেস করা আছে, অর্থাৎ এগুলো ওই কলামের চার্ট ইউজ করতে হবে যার চারদিকে রেইনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউটেড আছে, ওই চার্টগুলো ইউজ করতে হবে। আচ্ছা, মেটাল স্ট্রেন দেওয়া আছে, এখানে ফ্যাক্টর লোড পিইউ দেওয়া আছে 255 কিপ। আচ্ছা, ইএক্স দেওয়া আছে, ইএক্স অর্থাৎ বেন্ডিং অ্যাবাউট যখন ওয়াই অ্যাক্সিস 6 ইঞ্চ, ইওয়াই বেন্ডিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস তখন 3 ইঞ্চ, এটা দেওয়া আছে অ্যাজ শোন, এখানে দেখানো আছে। এই যে তোমার লোডটা প্লেস করা আছে এই জায়গায়, সেন্টার কোন অ্যাক্সিসে নেই, তাহলে এখানে ইএক্স হচ্ছে 6 ইঞ্চ এবং ইওয়াই হচ্ছে 3 ইঞ্চ দেওয়া আছে। এখন মেটাল স্ট্রেন্থ দেওয়া আছে, তোমার স্টেটমেন্টটা অফ প্রবলেম বলা হচ্ছে চেক, এই যে ট্রায়াল সেকশন ধরা আছে, চেক the adequacy of the trial design, এই সেকশনটা adequacy চেক করো, অর্থাৎ এ ঠিক আছে কিনা। কন্ডিশন এ বাই রিসিপ্রোকাল লোড মেথড, এই যে দুটা মেথডের নাম দেখলাম আমরা কিছু আগে আলোচনা করলাম, রিসিপ্রোকাল লোড মেথডের সাহায্যে এটা চেক করে সেকশন ঠিক আছে কিনা, ডিজাইন ওকে কিনা। আরেকটা লোড কন্ট্রোল মেথডেও এটা চেক করো এই সেকশনটা ঠিক আছে কিনা। সো দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। তাহলে তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো যে আমরা ব্যাকশাল বেন্ডিং এর তারপরে আমরা দুটা মেথড দেখলাম, ব্যাকশাল বেন্ডিং হলে দুটা মেথডে এই প্রবলেমগুলো সলভ করা যায়, একটা হচ্ছে লোড কন্ট্রোল মেথড এন্ড আর ছিল রিসিপ্রোকাল লোড মেথড। তো একটা প্রবলেম দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমরা প্রসিডিউর গুলো দেখলাম হাউ টু অ্যাপ্লাই, আর এই প্রবলেম দিয়ে আমরা ফিজিক্যালি বা একবারে অ্যাকচুয়ালি ভেরিফাই করবো, স্টেপ গুলা করে এটা সলভ করবো। আচ্ছা, তাহলে ট্রায়াল সেকশন আমি আগে বলছি ট্রায়াল সেকশন দেওয়া নাও থাকতে পারে, ইউ হ্যাভ টু টেক দ্য ট্রায়াল সেকশন, কারণ ট্রায়াল সেকশনে কি কি লাগে, তোমার বি লাগে, এইচ লাগে, তুমি আরবিট্রারি এটা ধরতে পারো, স্টিল লাগে, স্টিল তো তোমার ধরার স্বাধীনতা আছে 1% থেকে 8%, সাধারণত 3% অপটিমাম চিন্তা করা হয়। তো সুতরাং যে কোনো ট্রায়ালে গেলে তোমরা ইউ টেক 3% এজ দ্য অপটিমাম স্টিল। আচ্ছা, এই সেকশনটা আমরা এইভাবে পেলাম। এরপর প্রথমে আমরা রিসিপ্রোকাল লোড মেথডটা অ্যাপ্লাই করব। চলো, তো গিভেন কলাম সাইজ 12/20 ইঞ্চি, এএসটি দেওয়া আছে 8টা নাম্বার 9 বার, পিইউ দেওয়া আছে 255 কিপ, ইএক্স দেওয়া আছে 6 ইঞ্চ, ইওয়াই দেওয়া আছে 3 ইঞ্চ, এফ প্রাইম সি দেওয়া আছে, এফ ওয়াই দেওয়া আছে। প্রথমে রিসিপ্রোকাল লোড মেথডে আমি চিন্তা করছি, যেহেতু দুই দিকে বেন্ডিং, আমার দুই দিকে বেন্ডিং এর চিন্তা করতে হবে। প্রথমে কনসিডারিং বেন্ডিং অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস আমি বেন্ডিং চিন্তা করব। তো ওয়াই অ্যাক্সিস যখন বেন্ডিং চিন্তা করব তখন তোমার এই যে খেয়াল করো, ওয়াই অ্যাক্সিসে বেন্ডিং চিন্তা করতেছে, এটা ইম্পর্টেন্ট। এই যে দিস ইজ ওয়াই অ্যাক্সিস, তাহলে তোমার এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি, খেয়াল করো। তখন ইউ হ্যাভ টু কনসিডার দ্য ইসেন্ট্রিসিটি দিস, এবং ওয়াই অ্যাক্সিস যখন বেন্ডিং হচ্ছে তখন তোমার ওয়াই তোমার এইচ, এটা এইচ ধরতে হবে, দিস ইজ দ্যাট টাইম দ্যাট ইজ আওয়ার এইচ। ওই যেদিকে বেন্ডিং হচ্ছে ওইদিকে এইচ ধরে তোমাকে গামা ভ্যালু বের করতে হবে। তাহলে এইভাবে গামা হবে কত, গামা এইচ হচ্ছে 15 ইঞ্চি, তাহলে এখান থেকে আমি গামা বের করতে পারবো। এখানে আমি গামা বের করে নিলাম 20 it is 0.75। এই কথাবার্তা বলো না। দেন EX by H, EX by H বের করলাম, যেদিকে বেন্ডিং হচ্ছে ওই দিকে EX টা নিলাম 6/20, এটা 0.3। PG হচ্ছে PG বের করে নাও, AST by BH 8 9টা বার 8টা, তাকে 12/20 দিয়ে ভাগ করলাম 0.33, তাহলে স্টিল রেশিও পেলাম 0.33 ট্রায়াল সেকশনে, আর E by H পেলাম 0.3। এখন গ্রাফ A6 চলে দাও, এখানে দেখো তোমার গামা ভ্যালু হচ্ছে 0.75, কিন্তু তোমার আমার গ্রাফ যেটা অ্যাভেলেবল আছে 0.7 আবার 0.8 আছে, 0.75 নাই, তোমাদের বই নাই কিন্তু স্ট্যান্ডার্ড ম্যানুয়ালে থাকবে। কিন্তু এই ক্ষেত্রে তাহলে কি করতে হবে, আমি আগেই বলেছি একবার 7 ইউজ করো, একবার 0.8 ইউজ করো, করে দুটার অ্যাভারেজ নাও, এই যে এটাই নেওয়া হয়েছে। তাহলে তুমি ওই একবার 6 এ যাও, একবার 7 এ যাও, ইউ টেক দ্যাট ভ্যালু, একবার পাবা 0.62, একবার 0.72 পাবো। কোনটা কোন জায়গা থেকে, আগে E by H ওই যে লম্বা যে লাইনগুলো রেডিয়াল লাইন থাকে তার সাথে স্টিল রেশিও যেখানে কাট করবে, কাট করার সাথে তুমি বাম দিকে চলে যাও,
বাম দিকে যে ওয়াই অ্যাক্সিসের সাথে কেএন ভ্যালু কাট করবে, এটাই সেই কেএন ভ্যালু, পিএন ওয়াই, এটা পিএন ওয়াই জিরো মানে পিএন ডিভাইড বাই এফ প্রাইম সি এজি, এই ভ্যালুটা তুমি পেয়ে যাবা। এটা অ্যাভারেজ নেওয়া হচ্ছে, কারণ যেহেতু আমার সরাসরি চারটা মিলল না, তাহলে একটা পেলাম 0.62, একটা পেলাম 0.66, দুইটা ভাগ করলাম 0.64, তাহলে এটা পাওয়ার সাথে তাহলে আমি পিএন এখান থেকে পিএন ওয়াই জিরো, আমার দরকার হচ্ছে পিএন ওয়াই জিরো বের করো, ইউ ক্যালকুলেটর পিএন ওয়াই জিরো, তাহলে 0.64 ইন্টু 4 ইন্টু 240 হচ্ছে এজি, তাহলে এখান থেকে পেলাম 614 কি। সিমিলারলি তুমি একবারে ওয়াই অ্যাক্সিসে চলে যাও ওই লাইনটা, তাহলে P0 বাই এফ প্রাইম সি এজি এটা পাবে 1.31 কেএন ভ্যালুটা, এটা হচ্ছে কেএন ভ্যালু যখন ইসেন্ট্রিসিটি ওই স্টিল রেশিওর সাপেক্ষে তোমার অর্থাৎ ইসেন্ট্রিসিটি নেয়, বলতে তোমার একবারে ওয়াই অ্যাক্সিসটা ওখানে কাট করবে দেখো 1.31, তাহলে ওখান থেকে তুমি P0 বের করো, এটা পাচ্ছি আমরা 1258। একইভাবে এটা আমরা প্রথমে কনসিডারিং বেন্ডিং অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, এইবার চিন্তা করো কনসিডারিং বেন্ডিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস। যখনই এক্স অ্যাক্সিস বেন্ডিং চিন্তা করবা, ফিগারে ফিরে যাও, এটা ইম্পর্টেন্ট, এই যে ফিগারে এখন আমি বেন্ডিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস চিন্তা করি, তাহলে এটাকে এইচ ধরতে হবে তোমার, এটা নাও এইচ, এটা হচ্ছে বি, তাহলে হোয়াট ইজ ইওর গামা ভ্যালু, 12-র মধ্যে আড়াই আড়াই বাদ দিতে হবে 5, তাহলে 7/12, দিস ইজ ইওর গামা ভ্যালু, এই যে এখানে তাই বের করা আছে। কনসিডারিং বেন্ডিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাহলে গামা পেলাম 7/12 0.58, এটা অ্যাপ্রক্সিমেটলি ওরা 0.64 ধরে নিচ্ছে, তোমরা এটা 55 বা 0.6 ধরে ইন্টারপ্রেট করতে হবে, নো প্রবলেম। এটা ধরেছে যেহেতু 0.5 ভেরি নিয়ার টু 0.6, তাহলে তুমি পার্টিকুলারলি তোমার গ্রাফ A5 এ গেলে ওটা পাওয়া যায়, এফ টাইম সি পাওয়া যাবে 4, F5 পাওয়া যাবে 60, আর গামা 6, ওখানে গামা 6 সেটা হচ্ছে A5 অফ ইওর চার্ট ব্যাক পেজ অ্যাপেন্ডিক্স, তো ওখানে গেলে তুমি ওই চার্টে চলে যাও। এইবার ইওয়াই বাই এইচ, ই বাই এইচ ভ্যালু পাচ্ছে 0.25, এই 0.25 আর স্টিল রেশিও তো আগেরটা আছে 0.33, এই দুটা লাইন যেখানে কাট করে আবার বাম পাশে চলে গেলে ইউ উইল গেট দ্য কেএন ভ্যালু অ্যাজ 0.65, তাহলে এখান থেকে তুমি পিএন x0 বের করে নাও, ইউ উইল গেট দ্য ভ্যালু 624 কিপ, এবং পিএন P0 ভ্যালু এটা তো আগেরটাই থাকবে 1.31 অর্থাৎ 1258, এই যে আগেও পেয়েছো 1258, একই জিনিস, কারণ এটা কনসেন্ট্রেট লোডের কন্ডিশনে তো একটাই ভ্যালু। আচ্ছা, এখন এই ভ্যালুগুলা তুমি পুট ইন দা ইকুয়েশন, এই যে তোমার বেসেলস ইকুয়েশন ছিল 1/Pn equal to 1 by this plus that, Pn x0 Pn y0 minus 1/P0, এটা করলে আসে 0.0244, ওখান থেকে Pn equal to 410 পেলাম। তো হোয়াট ইজ দ্য ডিজাইন লোড, এটা তো নমিনাল, আলটিমেট লোড নিতে পারে, এটা ডিজাইন ক্যাপাসিটি বার করো 5Pn, এটা 0.267, এটা নিতে পারে কলামে, আর আমার আছে কত 255, so it is fulfilling the condition, so in this method your design is okay. Now the same problem you solve by load control method, এটাতে আসো। আবার কনসিডার বেন্ডিং অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, বেন্ডিং অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস করো, তাহলে ওখান থেকে তুমি এই ভ্যালুটা পাবা। বেন্ডিং অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস করলে ওই যে ই বাই এইচ এবং তোমার স্টিল রেশিও, ওখান থেকে তুমি এই ভ্যালুটা পাবে ওখান থেকে তুমি এটা পাচ্ছে অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা, এখান থেকে তুমি অ্যাপেন্ডিক্স এ এখানে তুমি এটা বের করে নাও, পিইউ বাই, এটা দেখো পিইউ বাই 5 FCAG, তোমার ট্রায়াল সেকশন জানা আছে, পিইউ জানা আছে, পিইউ হচ্ছে 255, 5.65, F প্রাইম সি 4, AG হচ্ছে 240, এখান থেকে আমি এই জিনিস হচ্ছে কেএন ভ্যালু, খেয়াল করো কেএন ইকুয়াল টু দিস, এটা পেলাম 0.41। আচ্ছা, এখন তোমার 6 এবং 7 দুটা থেকে ভ্যালুগুলো নেওয়া লাগবে, ওখান থেকে ভ্যালু যদি আমি নিই তাহলে আমি পাবো স্টিল রেশিও জানা আছে, কেএন জানা আছে, তাহলে কেএন এর থেকে সোজা স্টিল রেশিও চলে যায়, নিচে চলে আসো, তাহলে তুমি এই ভ্যালুটা পাবা mn y0 ডিভাইড বাই a প্রাইম সি AG ইনটু এইচ, এই ভ্যালুটা পাবা। তাহলে আমি এইবার চার্টের রেসপেক্টে আমি কেএন যেহেতু আমার ফিক্সড, স্টিল রেশিও ফিক্সড আছে, কেএন আমি পেয়েছি 0.41,
আচ্ছা, তারপরে আমি ওই চার্টের স্টিল রেশিও আগে 0.3 বা 33 যেটা আছে সেই সাপেক্ষে কেন থেকে ওই স্টিল রেশিও থেকে ঠিক নিচে যদি আমি আসি, আরএন ভ্যালু পাবো আমি, এই যে আরএন ইজ ইকুয়াল টু MnY0 A prime C AGH, এবং এটা যে A6 এবং A7 যেহেতু এটা ম্যাচ করছে না আগের মতো, তাহলে দুটা ক্ষেত্রে নিতে হবে, একটা পাবো 0.212 আর একটা 0.235 ডিভাইড বাই 2 অ্যাভারেজ নিলাম, এটা পাচ্ছি আমরা 0.224। তাহলে এখান থেকে আমি MnY0 পেয়ে যাব, অর্থাৎ দিস ইনটু A prime C ইনটু AG ইনটু H, এটা আমরা পাচ্ছি 4300 কিপিঞ্চ। এইবার কনসিডারিং বেন্ডিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস করো, এক্স অ্যাক্সিস করলে তুমি আবার এটা তো আমার ফিক্সড থাকলো, এটা লোড PU হাই A prime C AG 0.41 অ্যাজ বিফোর, আগের যেটা পেলাম কিছুক্ষণ আগে, এটার সাপেক্ষে এইবার তোমার গ্রাফটা চেঞ্জ হয়েছে। এবার A5 কমপ্লাই করছে তোমাদের গ্রাফ, ওখান থেকে তোমার করসপন্ডিং টু এই ভ্যালু 4PN KN আর স্টিল রেশিও 0.33 ওটার থেকে ঠিক নিচে যদি RN ভ্যালু বের করো, এখান থেকে 4 থেকে তুমি পাবে 0.186। তো এখান থেকে তুমি আবার MnX0 ভ্যালু পাবে, সেটা হচ্ছে 2140। তাহলে আমি যদি ওই ইকুয়েশন যেতে চাই, আরেকটা জিনিস আছে আমার লাগে MUX MUY equal to 250U into EX, তাহলে আমরা পেলাম এটা গুণ করলে 1530 কিপিঞ্চ, MUY equal to PU into EX EY, এটা X তখন এটা EY তো আমাদের ওখানে সিনথেসিস দেওয়া আছে, এখান থেকে পেলাম 765 কিপিঞ্চ, তাহলে MUY পেলাম, MUX পেলাম। এখন আমার যে ইকুয়েশনটা ছিল লোড কন্ট্রোল মেথডের, এখানে বসায় দাও, এটা অরিজিনাল ইকুয়েশন ছিল MnX বাই MnX0, MnX এর জায়গায় কি বসাতে হবে, MUX বাই 5, Mn আমাকে MUX এই যে বসাচ্ছে বাই 5, MUX আমি পেলাম 765 বাই 5 ডিভাইড বাই MnX0, এই যে MnX0 যেটা পেয়েছি এই যে 2140। সিমিলারলি আলফা 1 আলফা 2 কে আলফা ধরে আলফার ভ্যালুটা নেওয়া হচ্ছে 1.15, সিমিলারলি MUY বাই 5 ডিভাইড বাই MU, এটা হচ্ছে MnY0, আর তার পাওয়ার হচ্ছে আলফা ইকুয়াল টু 1.15। এই দুটা সলভ করলে আসে 1.002, যদিও এটা একের বেশি হওয়ার কথা না, হওয়া উচিত না, এটাকে অ্যাপ্রক্সিমেটলি 1 ধরে সো অপটিমাম ভাবে এটা ডিজাইনটা কমপ্লিট হলো। যে ট্রায়াল সেকশনটা ধরেছিলাম আমরা, এটা দুটাই ফ্রম দ্য কনসিডারেশন অফ বেন্ডিং মোমেন্ট, অর্থাৎ ফ্রম দ্য কনসিডারেশন অফ লোড রিসিপ্রোকাল মোমেন্ট মেথড, রিসিপ্রোকাল লোড মেথড এবং লোড কন্ট্রোল মেথড, দুটা মেথডে আমার সেকশনটা ইজ ফাউন্ড ওকে। এইভাবে তোমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। এখন বলো কোনো সমস্যা আছে কিনা এই প্রবলেম, সমস্যাটা বলো, আমি আরেকবার হাইলাইট করতে পারি, কোনো সমস্যা নেই, বলো। এই যে দুটা মেথড, এই যে একটা লোড একটা রিসিপ্রোকাল লোড মেথড, একটা তোমার একটা পেলাম লোড কন্ট্রোল মেথড, আর একটা রিসিপ্রোকাল লোড মেথড, দুটা মেথডই আমরা যদিও ব্যাকশিয়ালি লোডেড মেথড, কিন্তু ওখানের যে প্যারামিটার দ্বারা ওটা বিল্ড আপ করা আছে, ইনঅ্যাক্সিয়াল মেথডের প্যারামিটার দ্বারা ওটাকে বিল্ড আপ করা আছে, যেমন MnX0 MnY0, এখানে PnX0 PnY0, দিস আর দ্য ভ্যালু অ্যাসোসিয়েটেড দ্য ইনঅ্যাক্সিয়াল বেন্ডিং, যখন এক অ্যাক্সিসে বেন্ডিং গুলা থাকে, এইভাবে ফর্মুলাগুলো ডিরাইভ করা হয়েছে। সুতরাং উইথ দ্য হেল্প অফ দ্য সেম ডায়াগ্রাম দ্যাট হ্যাজ বিন ডিজাইন ফর ইনঅ্যাক্সিয়াল বেন্ডিং কেস, ওই ডায়াগ্রামগুলো ইউজ করে ওখান থেকে ভ্যালুগুলো ব্যাক করে আমরা ট্রায়াল সেশনকে চেক করতে পারি, এইভাবে ডিজাইন করতে পারি। বলো তোমাদের কোনো কোয়ারি থাকলে বলো, বলো কোয়ারি, কোনো সমস্যা বলো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে না? নেই, লাস্টে দেখি যে লাস্টে প্রেজেন্ট যখন রোল কলের সময় সবগুলো আছে হাজির হয়ে গেছে। এখন বলো তো এটা বুঝতে পারছো কিনা প্রবলেম, বলো।
স্যার ওই মাঝখানে স্যার এক জায়গায় 0.58 কে আমরা স্যার 0.6 ধরে ফেলছি, তো স্যার কোথাও যদি 0.72 আসে তো স্যার সেটাকে কি অ্যাভারেজ করতে হবে 7075 দিয়ে, নাকি স্যার 70 দিয়ে করা যাবে? আরে বাবা, ওটা তো তোমার উপর অ্যাজ এ ডিজাইনার। ওটা অ্যাপ্রক্সিমেট এক জায়গা থেকে 0.58 কে 0.6 করে নিল, এ তো ডিজাইন। এটা হয়তো একটু কম বেশি হবে। ডিজাইনে তোমার এমনি ফ্যাক্টর অফ সেফটি তুমি ইয়া করবা। তুমি যখন ট্রায়াল সেকশনটা ধরবে দেখবে যে এটা তো মার্জিনালি তোমাকে স্যাটিসফাই করছে না, অনেক ওভার ডিজাইন থাকবে। এটা ইট ইজ উইথ ডিজাইনার। তুমি গ্রাফটা আছে, তোমার গ্রাফ অ্যাভেলেবল আছে, থাকে সাধারণত 0.5 এর ইন্টারভাল, যেমন 0.6, 0.65, 0.7। এখন তুমি গামা ভ্যালুটা পেয়ে গেলে 0.67, এটা দুটার ঠিক মাঝখানে, তাহলে সবচেয়ে ভালো নিচের চারটা এবং উপরের চারটা ইউজ করে অ্যাভারেজ ভ্যালুটা নিন। এখন যদি 0.68 পড়ে বা 0.69, দেন ইউ বেটার টেক 0.7, ওই চারটা ইউজ করো। বুঝতে পারছো? যেটার কাছে যাচ্ছে ওটা ইউজ করো। আর না হলে সবচেয়ে বেস্ট থিওরিটিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে দুটাই ব্যাড করে কত পার্সেন্ট ওটার তুমি ওইটাই অ্যাভারেজ করো। ওইটাই অ্যাভারেজ বুঝো? ওইটাই অ্যাভারেজ। যেদিকে বেশি পড়ছে ওই দিকের ওয়েট বেশি দিতে হবে। ইন্টারপোলেশন যেভাবে করে ওইভাবে লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে করতে হবে। আর কি সমস্যা বলো? এটা কিন্তু ডিজাইনটা কিছু না, জাস্ট চার্ট ইউজ করে করবা। অ্যাকচুয়ালি যখন তুমি ব্যাকশেল বেন্ডিং কেসে যাচ্ছ তখন তো আর ম্যানুয়ালি ভাবে করাও যাবে না, তখন ম্যানুয়াল করে কষ্ট হচ্ছে। তখন তোমাকে চার্টে হেল্প করতে কিংবা কম্পিউটার এডেড ডিজাইনে যেতে হবে। বা চার্ট তোমরা দেখবা যে কম্পিউটার এডেড ডিজাইনের সাথে ইউ ক্যান ফাইন্ড ইউর চার্ট অলসো। কন্টেন্ট অপশন আছে, তুমি যে কোনো চার্ট নিজেই ডেভেলপ করতে পারবে। আর ডিজাইন ম্যানুয়াল থাকলে ইউ উইল গেট অনেক তুমি চার্ট পাবা। তো সেই চার্ট নিয়ে তোমাকে ডিজাইন করতে হবে। বলো আরো কেউ, তুমি তো আর কেউ কোনো কথা বলো, তাদের সমস্যা থাকলে বলো। আমরা তো ক্লাসে হলে না, বোর্ডে আরো ভালো ইন্টারাকশন করা যেত। হ্যাঁ, তো তোমরা বলো কোনো সমস্যা আছে কিনা। নাই কারো? খালি অ্যাটেন্ডেন্সের সমস্যা, এই তো? না আর অন্য কোনো সমস্যা আছে? বলো, ক্লিয়ার? জি স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের এই সেকশনে ফার্স্ট বয় কে? বলো তো, কথা বলো তো, একটু রেসপন্স করো। কে ফার্স্ট বয়? বলো কে ফার্স্ট বয়, একটু রেসপন্স করো। কই তোমাকে শুনতে পাচ্ছি না তো, বলো। স্যার আমার রেজাল্ট একটু ভালো স্যার। এই রেজাল্ট ভালো না, তোমাদের ওভারঅল ফার্স্ট বয় কে সেটা বলো। এই সেকশনের মধ্যে ওভারঅল আপ টু কিউমুলেটিভ ফার্স্ট বয় কে আছে? নাই না, সে ক্লাসে আছে নাকি? আছে স্যার। আমি স্যার। কি নাম তোমার বলো? স্যার আমার নাম শাফকাত। হ্যাঁ, শাফকাত স্যার, রোল 36। সাতকার, এটা কেমন নাম? ভালো করে বলো তো, স্পেলিং করো। স্যার রুম্মান, স্যার রুম্মান। রুম্মান? জি স্যার। রুম্মান, আচ্ছা। তুমি বুঝতে পারছো এই প্রবলেম গুলা? জি স্যার, মোটামুটি বুঝছি স্যার, ভাষায় পড়তে হবে স্যার। ভাষায় পড়তে হবে, এটাই কথা। ওই চার্ট গুলা ইউজ করে যদি কোনো সমস্যা থাকলে আমার সাথে আলাপ করবো। নেক্সট ক্লাসে বলতে পারো, আমি শেয়ার করবো, কোনো অসুবিধা নেই। আরগুলা দেখে তো মেয়েদের মধ্যে কেউ বলো তো, বুঝতে পারছে কিনা বলো। বলো, একজন রেসপন্স করো দেখি। মেয়েদের মধ্যে কেউ বুঝতে পারছো কিনা, একটু ইয়া করো, রেসপন্স করো। বুঝতে পারছো কেউ? আচ্ছা, কোনো এই ক্লাসে কোনো ছাত্রী নাই? হ্যাঁ, আছি স্যার। তো বলো তো, বলতে কি ভয়ের কি কারণ নাই তো এখানে বাবা, বলো। বুঝতে পারছো জিনিসটা? তোমার নাম কি বলো? স্যার বুবলি। আচ্ছা, তুমি বুঝতে পারছো জিনিসটা? জি স্যার, বাসায় স্যার পড়া লাগবে। বাসায় একটু পড়ো, পড়লে বুঝতে পারো। আমি যতটুকু চেষ্টা করেছি, তুমি তাহলে এগুলা ওয়ার্ড এক্সাম্পল আছে, চার্ট আর উইথ ইউ, তুমি একটু বসে, বাসায় তো আছো, বাসা মানে কিছু পরে পড়তে হবে। আবার বলো যে ওই পরীক্ষা আগে যা পড়বো, তাহলে হবে না, এখনই পড়তে হবে। বাসায় আছো, জাস্ট বইটা সাথে রাখবা। যখন আমি ওই
অ্যাপেন্ডিক্স A16 বলছে, ওখানে ফিরে যাও, ওটা দেখে সাময়িকভাবে দেখে রাখো, তার যাতে করে পরে তুমি সহজে রিকল করতে পারো। ঠিক আছে, আমরা ডিসকাশনে গেলাম, কিন্তু রেসপন্স আমি দেখলাম আধা ঘন্টা পরে এখন 75 স্টুডেন্টস, কিন্তু এটা প্রথম আধা ঘন্টার মধ্যে 60 জনও ছিল না। এটাই হচ্ছে দুঃখের বিষয়। যাই হোক, আধা খেলে তারাই ঝালে বুঝবে, আমার তো আর করার কিছুই নাই। আচ্ছা, আমরা রোল কলে ফিরে যাই, তোমরা রোল কল করো। সেকশনে রোল নম্বর 1, roll number 1 absent, 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Sir. 9, Yes, sir. 10, 11, Sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, absent, 26, Yes, sir. 28, 7, Yes, sir. 28, Yes, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, 35, 36, Yes, sir. 37, 38, 39, Present, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, 44, Yes, sir. 5, Yes, sir. 46, Yes, sir. 47, 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 51, Yes, sir. 52, Yes, sir. 53, Yes, sir. 54, Yes, sir. 55, Yes, sir. 56, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 59, Yes, sir. 60, Present, sir. One, sir. 61, 61, absent, 62, Yes, sir. 63, Yes, sir. 64, Yes, sir. 65, Present, sir. Sir, roll one, sir. roll number 1, acha, Sir, roll 38. 38, দাঁড়াও, 38, 34, sir. 34, আটটা কে বলতেছো? আমি তো বুঝতেছি না কিছু। আর Roll 22, sir. 22 তো অলরেডি প্রেজেন্ট, কয়বার করে দিবা? আচ্ছা, ঠিক আছে, এই থাকলো, নেক্সট ক্লাসে আবার মিট হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ফ্ল্যাট স্ল্যাবে চলে যাব। উই হ্যাভ ফিনিশ দ্য কলামস, তোমরা পড়ে নিও। WRE roll present হয়নি, sir. হ্যাঁ, Sir, WRE roll. ও ডাব্লিউআরই, সরি ডাব্লিউআরই, আমি ডাব্লিউআরই সেকশন ডাব্লিউআরই। আচ্ছা, রোল নম্বর 1 ডাব্লিউআরই, Yes, sir. টু, Yes, sir. 3, Yes, sir. WRE 3 প্রেজেন্ট, 4 তো বোধহয় নাই, অ্যাবসেন্ট, 5, Yes, sir. 6, 4 আছে। 4 আছে, তো আগে আগে ছিল না কেন? জি, স্যার। আচ্ছা, আজকে প্রেজেন্ট, 5 প্রেজেন্ট, 6 অ্যাবসেন্ট, 7, Yes, sir. 8, Yes, sir. 9 absent, 10, Yes, sir. 11, Yes, sir. 12, Sir, 9 আছে, sir, 9. Sir, 9 আছে. হ্যাঁ, প্রেজেন্ট করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে।
13, Yes, sir. 14, Yes, sir. 15. 15 প্রেজেন্ট? আচ্ছা 15 প্রেজেন্ট। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস আমরা Sir, roll 9. রোল 9 প্রেজেন্ট। অসুবিধা নেই। Sir, 35. 35 এটা কিসের? সিভিলের? জি স্যার। তুমি তখন কি করছো? সিভিলের 35। হ্যাঁ প্রেজেন্ট আছে, প্রেজেন্ট আছে। তো ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে উই শ্যাল গো ফর অ্যানালিসিস এন্ড ডিজাইন অফ ফ্ল্যাট প্লেট এন্ড ফ্ল্যাট স্ল্যাব। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম।